আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার অনেক প্রিয় আয়শা পরীর নতুন গল্প নিয়ে। আজকে গল্পটা রহস্যে ভরা। গল্পটা শুরু করার আগে একটা কথা, আয়শা পরী নামে অন্য চ্যানেলে অন্য গল্প হয়তো শুনতে পারেন, ওটাকে লেখক মোহাম্মদ নিশাদের লেখা আয়শা পরীর গল্প ভাববেন না। অরিজিনাল আয়শা পরীর গল্পের লেখক মোহাম্মদ নিশাদ। কালো রাত 24 এই চ্যানেলে আয়শা পরীর সব গল্প প্রচার হয়ে আসছে, সামনেও হবে ইনশাল্লাহ। তাই নকল আয়শা পরীর গল্প থেকে বিরত থাকবেন সবাই। আয়শা পরীকে নিয়ে এই চ্যানেলে 14টা গল্প দেয়া আছে, যারা শুনেননি শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো গল্পের লিঙ্ক দিয়ে দেব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি আয়শা পরীর 15 নাম্বার গল্প। আমি নিশাদ। ঝলমলে চাঁদনি রাতে বাজার থেকে একা বাড়িতে ফিরছি। এমন সময় হঠাৎ আমার আশেপাশের গাছগুলো নড়ে চড়ে উঠল, কিরকম একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। আশেপাশের গাছগুলো নড়েচড়ে ওঠা ও আওয়াজ আসায় আমি আশেপাশে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে আবারও হাঁটতে লাগলাম। এভাবে একটু সামনে যেতে আমার সামনে এসে দাঁড়ালেন একজন পরী। পরী তার বিশাল দুটো পাখা মেলে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। নিজের সামনে হঠাৎ করে পরী আসায় তো ভয় পাওয়ার কথা, কিন্তু আমি একটুও ভয় পাইনি। আমি ভয় না পেয়ে পরীকে উদ্দেশ্য করে বললাম, এই যে পরী, আপনার এত বড় সাহস হয় কি করে আমার সামনে এসে দাঁড়ানোর? জানেন না আমি ছোট কবিরাজ? আপনাকে কিন্তু এখানেই বন্দি করব। কি, আমার তো বন্দি হতে চাইছেন? আমার কথায় পরী রেগে আমার দিকে তাকালেন। তখন আমি বললাম, রাগ করলে আপনাকে অনেক সুন্দর দেখতে হয়, ইচ্ছে করছে বলে ফেলে আপনাকে অনেক ভালোবাসি। আমার কথায় পরী এবার চুপ থাকতে না পেরে হেসে ফেলে বলল, নিশাদ তুমিও না। তোমার কথা শুনে হাসি ধরে রাখতে পারলাম না। তুমি অনেকদিন পর আমাকে ভালোবাসো কথাটা বললা। কি, আপনারা কি ভাবছেন এই পরীটা অন্য কেউ না? এই পরীটা আমার বউ আয়শা পরী। আয়শা পরীর বিষয়ে অনেকেই জানেন না। শুনুন, আমি লেখক মোহাম্মদ নিশাদ। আয়শা পরী গল্পের মধ্যে আমার বউ, আমার একটা ছোট্ট ছেলে আছে, ওর নাম ইয়ামিন। আমার বউ আয়শা পরীর হাতে বিশেষ একটা চুড়ি আছে। এই চুড়িটার শক্তি অনেক। এই চুড়ির জন্য আয়শা পরীর সাথে সাধারণ কোনো জিন পরী শক্তি দিতে পারে না। এই গল্পে আয়শা পরী ছাড়াও সালাম কবিরাজ এর কাহিনী থাকবে। সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। সালাম কবিরাজ আয়শা পরী ছাড়া এই গল্পে আরো অনেক জিন পরীর কাহিনী থাকবে, সামনে আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, আয়শা পরীর কথা আমি বললাম। তুমি তো আমার বউ, বউকে দেখে ভয় পাই নাকি? তুমি ছাড়া অন্য কোনো পরী আমার সামনে আসলে তো ভয় পেতাম। তা তুমি হঠাৎ এখানে কেন? আমার কথা আয়শা বললেন, তোমার সাথে একটু মজা করতে আসলাম। ভাবলাম ভয় পাবা, কিন্তু ভয় তো পেলে না, উল্টো আমাকে বন্দি করতে চাইলে। সালাম দাদুর সাথে ঘুরতে ঘুরতে তোমারও সাহস হয়েছে তাই না? তো সাহস হবে না? সালাম কবিরাজের নাতি আমি, আয়শা পরীর স্বামী, তাহলে আমি কেন জিনপুরীদের ভয় পাবো? কথাটা বলে বাড়ির দিকে যাচ্ছে আর দুজনে গল্প করছি। এভাবে কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসার আমার ছেলে ইয়ামিন দৌড়ে আসলো আমার কাছে। ইয়ামিন কাছে আসায় ওকে কোলে নিয়ে আদর দিয়ে ওর জন্য নিয়ে আসা খাবারগুলো ওকে দিয়ে দিলাম। ইয়ামিনকে খাবার দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে যাবার কিছুক্ষণ পর আয়শা বললেন, মা বাবা খেতে রাখছে, আসো। আয়শার কথায় দুজনে খেতে গেলাম। খেতে যাওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করার সময় মা বলল, বাবা নিশাদ, কালকে তোর বাবা ও আমি ছোট খালার বাড়িতে যাব, তোর সাথে ইয়ামিনকেও নিয়ে যাব। আমাদের সাথে তোর কি যাবি? মায়ের কথা আমি খেতে খেতে বললাম, বাড়ি ছেড়ে সবাই গেলে কেমন হয়? তোমরা ইয়ামিনকে নিয়ে যেও, দুদিন থেকে চলে এসো, আমি আর আয়শা বাড়িতে থাকবো। আমার কথায় বাবা বললেন, তার দোকান কেমন চলছে? দুদিন ধরে একাই দোকানে বসছিস, আমি তো দুদিন ধরে যাই না। দোকান ভালো চলছে বাবা, আর তুমি না গেলেও সমস্যা নেই, আমি তো আছি তাই না? তোমার কালকে ছোট খালাদের বাড়িতে যেও আর দুদিন পর চলে এসো। ইয়ামিনকে ছাড়া আমরা থাকতে পারি না, জানো তো। আমার কথায় মা বাবা রাজি হলে আমি খাবার খেয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আয়শা পরীর সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমালাম। পরদিন সকালে খাবার খেয়ে মাকে বললাম, মা আমি দোকানে যাচ্ছি, তোমরা তাহলে রেডি হয়ে চলে যেও, সাবধানে যেও। এই বলে আয়শাকে বললাম, আয়শা আমি দুপুরে খেতে আসবো। কথাটা বলে চলে গেলাম দোকানে। আমি দোকানে যাবার কিছুক্ষণ পর মা বাবা ও ইয়ামিন চলে গেলেন আমার ছোট খালার বাড়িতে। আমি দোকানে গিয়ে দোকান করছি, এমন সময় দুপুরের আগে আয়শা পরী আমার কাছে আসলেন। আয়শাকে দেখে বললাম, আরে আয়শা, তুমি তুমি হঠাৎ দোকানে কেন? আমার কথা আয়শা বললেন, একটা কথা বলতে আসলাম, আমার একটু জিন রাজ্যে যেতে হবে। আমার বাবার একজন ভালো বন্ধু ছিলেন, উনি মারা গেছে, ওনাকে আমাকে একা যেতে হবে। তুমি তো মানুষ, ওরকম পরিস্থিতিতে তোমাকে নিয়ে যাওয়াটাও ঝামেলা হবে। আমি আজকের দিনটা থেকে কালকের দিনের বেলা আসবো,
এতে কি তোমার সমস্যা হবে? আয়েশার এরকম কথায় আমি বললাম, না না, সমস্যা হবে না। তোমার বাবার বন্ধু মারা গেছে, তুমি যাও, আজকে থেকে কালকে চলে এসো, কেমন? কিন্তু তুমি তো বাড়িতে একা, মা বাবা ইয়ামিন ওরাও তো খালাদের বাড়িতে গেল, একা থাকবা, কোনো সমস্যা হবে না তো? না, কিসের সমস্যা হবে, তুমি তো কালকে চলে আসবা, তুমি যাও, আমি আজকে রাতটা একা থাকতে পারবো, সমস্যা নেই। আমার কথায় আয়েশা মুচকে এসে বলল, ঠিক আছে, তবে আরেকটা কথা আজকে আমাকে স্মরণ করলেও কিন্তু আমি হয়তো আসতে পারবো না, তাই বিনা কারণে আমাকে স্মরণ করো না, কেমন? আল্লাহ রহমতে আমি কালকে ফিরে আসবো ইনশাল্লাহ। কথাটা বলে চলে গেলেন আয়েশা পরি। আয়েশা চলে যাবার পর আমি আরও কিছুক্ষণ দোকান করে দুপুর হলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর গোসল করে খাবার খেলাম। খাবার খেয়ে কিছুক্ষণ আরাম করে আবারও চলে গেলাম দোকানে। দোকানে যাবার পর বিকেল পর্যন্ত দোকান করলাম। বিকালে আমার দোকানে আসলেন আমার ছোট খালার ছেলে, মানে আমার খালাতো ভাই। খালাতো ভাই আসে, আমি বললাম, কিরে কেমন আছিস? তুই হঠাৎ আমার দোকানে? মা বাবা ও ইয়ামিন না সকালে গেছে তোদের বাড়িতে? আমার কথায় আমার খালাতো ভাই কান্না ভরা চোখে বললেন, নিশাদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। তুমি তো জানো আমাদের গ্রামটা নদী পাড়ে, আমাদের বাড়ির পাশে নদী, তো নদীর উপরে একটা মাঠে আমরা ফুটবল খেলি আর ছোট বাচ্চারা গিয়ে আমাদের খেলা দেখে। আজকে আমরা খেলার সময় 2-3টা ছোট বাচ্চার সাথে তোমার ছেলে ইয়ামিনও যায় আমাদের খেলা দেখতে। ওরা খেলা দেখতে দেখতে পাশে থাকা নদীর পাড়ে যায়। ওরা 3টা বাচ্চা নদীর পাড়ে যাবার পর ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? আরে বলিস কি, ইয়ামিন তাহলে কোথায়? আমার কথায় খালাতো ভাই কান্না করিতে বলল, ইয়ামিন ওই 2টা বাচ্চা, মোট 3টা বাচ্চা নদীতে পড়ে হারিয়ে গেছে। সবাই জাল ফেলে কেউ বা ডোবাডুবি করে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওদের কোথাও পাওয়া যাচ্ছে না। বাচ্চা 3টা যদি পানিতে পড়ে যায়, মারা যেত, তাহলে ওদের লাশ তো ভেসে উঠত। ওরা পানিতে পড়েছে কিন্তু এটা ঠিক, কিন্তু ওদের লাশ ভেসে ওঠেনি। ওই জায়গাটাও আবার ভালো না। গ্রামে মুরব্বীরা বলে ওখানে কোরা, মানে জিন থাকে। গ্রামের সবাই এখন নদীর পাড়ে, তুমি তাড়াতাড়ি চলো। খালাতো ভাইয়ের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমার ছেলে ইয়ামিন পানিতে পড়ে হারিয়ে গেছে। আয়েশা পরিও নেই, তো কাল আসবে। এখন কি করব? মাথা কাজ করছিল না। এমন সময় মনে হলো সালাম দাদুর কথা। আপাতত সালাম দাদুকে নিয়ে যাই, যদি কোনো জিনপুরি জনিত সমস্যা হয় তাহলে সালাম দাদু বুঝতে পারবে। এই বলে দোকানটা বন্ধ করে খালাতো ভাইকে বললাম, তুই যা, আমি আসছি। আমার কথায় খালাতো ভাই চলে গেলে আমি সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। দাদুর বাড়িতে যাবার পর সালাম দাদু আমাকে দেখে বললেন, আরে নিশাদ, তুই আয়, ভেতরে আয়। দাদুর কথায় চোখের পানি মুছতে মুছতে বললাম, দাদু তাড়াতাড়ি চল, আমার ছেলে ইয়ামিন পানিতে পড়ে হারিয়ে গেছে। আমার কান্না এরকম কথায় সালাম দাদু ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি বলিস? আরে কান্না করিস না, দাঁড়া একটু। কথাটা বলে দাদু দ্রুত রেডি হয়ে আমাকে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, কান্না করিস না, কি হয়েছে বলতো? তখন দাদুকে নিয়ে ছোট খালার বাড়ির দিকে যেতে যেতে সালাম দাদুকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে দাদু বললেন, চিন্তা করিস না, আগে নদীর পাড়ে যাই, জায়গা দেখলে বুঝতে পারবো আসলে সমস্যা কি। কথাটা বলে সালাম দাদুকে নিয়ে চলে গেলাম ছোট খালাদের গ্রামে, সেই নদীর পাড়ে। সেখানে যাবার পর দেখলাম গ্রামের সবাই জড়ো হয়েছে সেখানে। কেউ জাল ফেলছে, কেউ বা ডোবাডুবি করছে। আমরা সেখানে যাওয়ায় মা বাবা ও খালা কান্না করতে করতে এগিয়ে আসলেন আমাদের কাছে। ওদের কান্না দেখে আমিও কান্না করতে করতে বললাম, কান্না করো না দাদু, দেখো কাকে কোনো সমস্যা আছে কিনা। কথাটা বলে দাদু সহ আরও সামনে এগিয়ে যাওয়ায় গ্রামের সবাই ঘিরে ধরলেন সালাম দাদুকে। অনেকে সালাম দাদুকে চেনেন। দাদুকে সবাই ঘিরে ধরার পর বলতে লাগলেন, কবিরাজ সাহেব, এই জায়গাটা ভালো না, এখানে আরও আগে অনেক বাচ্চা হারিয়ে গিয়েছিল। বাচ্চা হারিয়ে যাবার 2 দিন কারো বা 3 দিন পর লাশ ভেসে উঠত। আজকে একজন না দুজন না মোট 3টা বাচ্চা হারিয়ে গেছে এখানে। নদীর ওই পাড়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় একজন দেখেন 3টা বাচ্চা খুশি মনে নদীতে লাফ দিলেন। এই দৃশ্য দেখার পর চিৎকার করে সবাইকে ডাকার পর সবাই খুঁজতে থাকে, কিন্তু ওদের আর পাওয়া যায় না। সবার কথায় সালাম দাদু বললেন, আমাকে একটু সময় দিন, আমি দেখছি বিষয়টা কি। কথাটা বলে দাদু সেখানে যায় যেখানে বাচ্চা 3টা পড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দাদু হাঁটু পানিতে নেমে হাতের মধ্যে একটু পানি তুলে চোখ বন্ধ করে কি জানি পড়লেন। আর কিছুক্ষণ পর চোখ খুলে সবাইকে বললেন, এখানেই জিনদের উপস্থিতি আছে, জিনেরা থাকে এখানে, আর এই 3টা বাচ্চা পানির নিচে এই জিনদের কাছে আছে। সালাম দাদুর কথায় আমি দাদুকে বললাম, দাদু ইয়ামিন। আমার কথায় সালাম দাদু বললেন, নিশাদ, তোর ছেলে ইয়ামিন সহ বাকি 2টা বাচ্চা সবাই ওই জিনদের কাছে আছে, ওরা মারা যায়নি, বেঁচে আছে। দাদুর কথায় আমি বললাম, দাদু তাহলে এখন উপায় কি? আমার কথায় দাদু বললেন, উপায় আর কি,
পানির নিচে এই জিনদের হাজির করে কথা বলতে হবে, কিন্তু সেটা এখন না। এখন নদীর পাড়ে অনেক মানুষ। আজকে রাতে এখানে আমার একার সেই জিনদের হাজির করিয়ে কথা বলতে হবে। এখন বাচ্চাদের খুঁজে লাভ নেই, সবাই যে যার বাড়িতে চলে যাও। দাদুর কথায় সবাই যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। এদিকে তখন আমি সালাম দাদুকে নিয়ে আমার খালার বাড়িতে আসলাম। খালার বাড়িতে আসার পর মা ও খালা কান্না করতে করতে মা আমাকে বললেন, ইয়ামিন আমাকে বলল, দাদি আমি খেলা দেখতে চাই। ইয়ামিনের কথায় আমি ওকে বাচ্চাগুলোর কাছে নিয়ে গিয়ে কিছুক্ষণ পর বললাম, দাদু এখন চলো, বাড়িতে চলো। কিন্তু ইয়ামিন ওখান থেকে আসতে চাইছিল না। ইয়ামিন আসতে না চাওয়ায় আমি বাকি বাচ্চাদের পাশে ওকে রেখে তোর খালার বাড়িতে আসলাম। আর একটু পর পর বেরিয়ে দেখছিলাম। এর ফাঁকে যে কিভাবে নদীর পাড়ে গেল বুঝতে পারি না। মায়ের কথা শুনে আমি কিছু বলার আগে সালাম দাদু বললেন, মা চিন্তা করো না তো, যা ভোলাবার তা তো হয়ে গেছে। এখন ওকে কিভাবে ফিরে আসবো আনার চেষ্টা করবো, এটা করতে হবে। আশা করি ইয়ামিনের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। দাদুর কথা এদিকে তখন মা আমাকে একা অন্য কোথাও নিয়ে গিয়ে বলল, নিশাদ আয়শা বৌমা কোথায়? ইয়ামিন হারিয়ে যাবার সাথে সাথে তো আয়শা বৌমার জানা কথা আর আসার কথা। মায়ের কথা আমি বললাম, মা আয়শা তো বাড়িতে নেই, ওর বাবার বন্ধু মারা যাওয়ায় ও জিন রাজ্যে গেছে, কালকে আসবে। ইয়ামিনের এরকম অবস্থা হবে কে জানে। এখন সালাম দাদু কি করে সেটাই দেখতে হবে। কালকে আয়শা আসবে। আমার কথায় মা আর কিছু না বলে সালাম দাদুর কাছে গিয়ে বললেন, চাচা আপনি আজকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করুন, ইয়ামিন সহ বাকি দুইটা বাচ্চাকে ওদের কাছ থেকে উদ্ধার করুন। মায়ের কথা জবাবে দাদু বললেন, জানি না উদ্ধার করতে পারবো কিনা, আল্লাহ রহম করলে হয়তো পারবো। আজকে রাতে ওই নদীর পাড়ে গিয়ে পানির নিচে জিনদের হাজির করে কথা বলতে হবে। সালাম দাদুর কথায় সবাই অপেক্ষা করতে লাগলেন রাতের জন্য। এদিকে আমিও সালাম দাদু খালা বাড়িতে থাকায় ওনারা হালকা করে হলেও রান্না বান্না করলেন। রান্না হতে হতে রাত হলো। রাত হলে খালা আমাদের সবাইকে খেতে বললেন। কেউ খেতে চাইলেন না। ইয়ামিনকে হারানোর শোকে ভেতরে ভাত যাচ্ছিল না। তখন সালাম দাদু বললেন, চিন্তা করে লাভ নেই, সবাইকে খেতে হবে, কিন্তু তার আগে আমি আমার কাজ করে আসি। আপনারা আমাকে 3টা মোমবাতি এনে দিন শুধু। সালাম দাদুর কথায় আমার খালু ও বাবা মিলে মোমবাতির ব্যবস্থা করে দাদুকে দেয়া। দাদু আমাকে বললেন, নিশাদ চল, তুই শুধু আমার সাথে চল। সালাম দাদুর কথায় আমি নদীর পাড়ে যেতে রেডি হলে গ্রামের অনেকে এসে জড়ো হলেন আর সাথে যেতে চাইলেন। সবার সাথে বাকি যে 2টা বাচ্চারা হারিয়ে গেছে ওদের পরিবারের সবাই এসে অনুরোধ করছে, কেউ বা কান্না করছেন। সবার কথায় সালাম দাদু বললেন, দেখুন আপনাদের ভালোর জন্য বলি, ওখানে আমিও নিশাদ ছাড়া কেউ গেলে আপনাদের ক্ষতি হবে। আপনারা ওই জিনদের ভয়ঙ্কর রূপ দেখে সহ্য করতে পারবেন না। যদি নিজেদের ক্ষতি না চান, ওই বাচ্চাদের ফিরে পেতে চান, তাহলে দয়া করে আমাদের সাথে কেউ আসবেন না। আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি, আপনারা অপেক্ষা করুন। সালাম দাদুর কথায় সবাই বিষয়টা বোঝায় সালাম দাদু শুধু আমাকে নিয়ে সে নদীর পাড়ে চলে গেলেন। নদীর পাড়ে যাবার পর সেই নদীর পানির নিচে একটু কাদা উপরে তুলে 3টা জায়গায় রাখলেন। কাদা মাটিটা 3টা জায়গায় রাখার পর সেই নরম কাদার উপর 3টা মোমবাতি রাখলেন। 3টা মোমবাতি 3 জায়গায় রেখে সেখানে আগুন জ্বালিয়ে দিলেন। এরপর মোমবাতি সহ বেশ কিছুটা জায়গায় মাটিতে গোল করে বৃত্ত আঁকলেন সালাম দাদু। বৃত্তকে আমাকে বললেন, নিশাদ এই গোল বৃত্তের ভেতরে আয় আর আমার পেছনে বস। মনে রাখিস, এখানে যা কিছু হয়ে যাক তুই এই গোল বৃত্ত থেকে বের হবি না। আমি এখন পানির নিচে জিনদের হাজির করার চেষ্টা করব। ওই জিনেরা তাদের কেমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসে আসুক, ভয় পাবি না। দাদুর কথায় আমি রাজি হলে দাদু এবার চোখ বন্ধ করে সেই জিনদের হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ আশেপাশের পরিবেশটা পাল্টে গেলেন। তখন সেই নদী থেকে উঠে আসলেন 3টা বিশাল আকাশের কুমির। সেই কুমির 3টা সাধারণ কুমিরের থেকেও অনেক বড় ছিল। কুমির 3টা পানি থেকে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। ওদেরকে দেখে মনে হচ্ছিল এখনই এসে আমার উপর হামলা করবে, আমাদেরকে খেয়ে ফেলবে। কুমির আমাদের দিকে এগিয়ে আসতে থাকলে দাদু সহ আমাকে সাহস দিয়ে বললেন, নিশাদ ভয় পাস নে, এগুলো সাধারণ কুমির না, এগুলো সেই জিন, তুই সাহস নিয়ে চুপচাপ দেখ আমি কি করি। দাদুর কথায় আমি চুপ করে বসে রইলাম। তখন সেই কুমির 3টা আমাদের কাছে এসে দাদুর দেয়া গোল বৃত্তের বাইরে চারিদিকে ঘুরতে লাগলেন আর ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলেন। আমি তখন খেয়াল করলাম কুমির 3টা গোল বৃত্তের ভেতর আসতে পারছে না, বাইরে ঘুরছে আর মুখ বিশাল হা করে আওয়াজ করছে। ওদের দেখে মনে হচ্ছে যদি আমাদের কাছে পেত এক কামড়ে গিলে খেয়ে ফেলত। সেই কুমির 3টার এরকম কাহিনী দেখে সালাম দাদু একবার বলে উঠলেন, এই তোদের তামাশা দেখার জন্য বসিনি এখানে, এসব কুমির টুমিরের রূপ নিয়ে এসে আমাকে ভয় দেখানো বাদ দিয়ে তোদের আসল রূপে আয়।
দাদুর কথায় আমাদের চোখের সামনে সেই কুমির তিনটা জিন রূপ নিলেন। ওরা জিনের রূপে আসায় আমরা দেখলাম ওরা অনেক লম্বা, মুখগুলো কেমন অদ্ভুত লম্বা, আর চোখগুলো একদম সাদা। এরকম জিনদের দেখে আমি ভয় পেয়ে চুপ করে রইলাম। তখন সেই তিনটা জিনের মধ্যে একটা জিন বললেন, কবিরাজ, আমাদের কেন ডাকছিস বল? তখন সালাম দাদু বললেন, কেন ডাকছি জানিস না? তোরা তিনটা বাচ্চাকে আজকে ধরে নিয়ে গেছিস কেন? ওরা কোথায়? এখন ওদের ফিরিয়ে দে। সালাম দাদুর কথায় জিনটা বললেন, কবিরাজ, ওই বাচ্চাদের কথা ভুলে যা, আমরা ওদের আর ফিরিয়ে দেব না। কালকে দিনের বেলা ওদেরকে মেরে ওদের লাশ ভেসে দিব পানির উপরে। জিনটার কথায় সালাম দাদু বললেন, কেন? এই বাচ্চারা কি অপরাধ করলো? সালাম দাদুর কথায় সে জিনটা বলতে শুরু করে। জিনটা বলে, শোন কবিরাজ, আমরা পানির নিচের জিন। এই যে নদীর এই জায়গাটা, এই জায়গায় আমাদের জিনেদের রাজ্য, যাবার রাস্তা। এছাড়াও আমরা 7 জন জিন থাকি এই নদীর এই জায়গায়। আমরা 7 জন সাধক প্রকৃতির জিন। আমরা ধ্যান করে তন্ত্র মন্ত্র পড়ে সাধনা করি। আমাদের এসব তন্ত্র মন্ত্র বা সাধনায় যেন কেউ ডিস্টার্ব না করে, তাই আমরা আমাদের জিন রাজ্যের ভেতরে না থেকে নদীর এই জায়গায় পানির অনেক গভীরে থাকি। আমরা যেখানে থাকি সাধনা করি, এতে মাঝে মধ্যে এই গ্রামের অনেকেই এসে এখানে গোসল করতে বা কেউ বা গরুকে গোসল করাতে আসে। মানুষেরা এখানে আসায় আমরা বিরক্ত হই। আমরা বিরক্ত হওয়ার মধ্যে অনেকে মেরে ফেলি মাঝে মধ্যে। এখানে আর 2 জন একদিন পর তাদের লাশ ভেসেই দেই। এখন আসি মূল কথায়। আমরা দীর্ঘ 6টা মাস ধরে একটা সাধনা করছিলাম। আমাদের এই সাধনায় খুশি হয়ে শয়তান আমাদের শক্তি বাড়িয়ে দিত। নিজেদের শক্তি বাড়াতে আমরা সাধনা করছিলাম। আমাদের সাধনার শেষ দিন ছিল গতকালকে। আমাদের সাধনার শেষ দিন হওয়ায় আমরা বসে তন্ত্রমন্ত্র পড়ে সাধনা করছিলাম। এমন সময় নদীর উপর থেকে 3টা বাচ্চা মাটি দিয়ে নদীর পানিতে ঢিল ছুটতে থাকে। বাচ্চা 3টা পানিতে ঢিল ছোড়ায় আমাদের তন্ত্র মন্ত্র পড়তে ভুল হয়। তাই আমাদের 7 জনের মধ্যে একজন জিন সাপের রূপ নিয়ে পানির উপরে মাথা তুলে ওই বাচ্চা 3টাকে ভয় দেখাতে যায়, যেন বাচ্চা 3টা ভয় পেয়ে এখান থেকে চলে যায়। কিন্তু না, আমাদের একজন সাপের রূপে যাওয়ায় সেই বাচ্চা 3টা তো ভয় পায় না, উল্টো একটা বাচ্চা ছোড়ানো ঢিলের কারণে সেই সাপ রূপে থাকা জিনটা আহত হয়। আমাদের দলে সেই জিনটা সাপরূপী পানির উপরে মাথা তোলার পর ইয়ামিন নামের বাচ্চাটা একটা ইটের টুকরো দিয়ে ঢিল মারে, আর সেটা এসে লাগে সাপরূপে থাকা জিনটার মাথায়। আমাদের দলে জিনকে আহত করা ও আমাদের সাধনা নষ্ট করায় আমরা রেগে গিয়ে মায়া জাদু করে সেই বাচ্চাদের হাসি মুখে পানিতে নামিয়ে আনি, আর তাদের পানির নিচে আমাদের কাছে বন্দি করে রাখি। সব তো শুনলি কবিরাজ, এখন এখান থেকে চলে যা, আমরা বাচ্চাগুলোকে ছাড়বো না। সেই জিনটার কথায় সালাম দাদু বললেন, ওরা তো বাচ্চা, ওরা না জেনে ভুল করেছে। যারা না জেনে ভুল করে তাদের কেন শাস্তি দিতে হবে? তোদের আমি ভালোই ভালোই বলছি, বাচ্চা 3টাকে ছেড়ে দে। কবিরাজ, আমাদের সামনে গলা তুলে কথা বলবি না। বলছি না আমরা ওদের ছেড়ে দিব না, এর মানে না। আমরা কালকে ওদেরকে মেরে পানির উপরে ভাসিয়ে দেব। জিন 3টার কথায় সালাম দাদু কোনো উপায় না পেয়ে চালাকি করে সেই 3টা জিনকে বন্দি করে ফেললেন। সেই 3টা জিনকে বন্দি করে সালাম দাদু আমাকে বললেন, নিশা চল এখান থেকে, এখন তোর খালার বাড়িতে চল। এই জিনদের টিমের মধ্যে 7 জন জিন, এদের মধ্যে 3 জনকে বন্দি করেছি। এখন আজকালের মধ্যে বাকি 4টা জিন আসবে আমার কাছে, তখন আমি বলবো বাচ্চা জিনটাকে ছেড়ে দিতে। ওদেরকে ছেড়ে না দিলে এদেরকেও ছাড়বো না। নিজের টিমের 3 জন জিনকে বাঁচাতে ওরা নিশ্চয়ই বাচ্চা 3টাকে ছেড়ে দেবে। এই বলে সালাম দাদু আমি চলে গেলাম খালার বাড়িতে। আমরা নদীর পাড় থেকে আবার খালার বাড়িতে আসার পর সবাই আমাদের ঘিরে ধরলেন আর দাদুকে বললেন, কবির সাহেব, কি হলো? আপনি কি বাচ্চাগুলোকে উদ্ধার করতে পেরেছেন? কোথাও ওরা? সবার কথা জবাবে দাদু বললেন, বাচ্চাগুলো এখনো জিনদের কাছে আছে, ওদের এখনো নিয়ে আসতে পারিনি। তবে আপনারা চিন্তা করবেন না, আমি নদীর ওখানে থাকা পানির নিচে 3 জন জিনকে বন্দি করে নিয়ে এসেছি। এখন বাকি জিনেরা নিশ্চয় আসবে এখানে। ওরা আসলে আমি বাচ্চাদেরকে ফিরিয়ে এনে এদের বন্দি করব। আমাকে আজকে রাতটা সময় দিন, আজকে রাতে ভিতরেই বাকি জিনগুলো আশা করে আসবে। আপনারা এখন বাড়িতে চলে যান, সকালে আসবেন। সকালে আমি ভালো মন্দ যা হয় আপনাদের জানাবো। সালাম দাদুর কথায় সবাই তাই করলেন, এক এক করে চলে গেলেন বাড়িতে। সবাই বাড়িতে যাবার পর আমার বাবা সালাম দাদুকে বললেন, চাচা এখন কি হবে? ইয়ামিনের কিছু হবে না তো? বাবার কথায় সালাম দাদু বললেন, আল্লাহর রহমতে ইয়ামিন সহ বাকি বাচ্চা 2টাও কিছু হবে না, আপনারা কোনো চিন্তা করবেন না। ওই জিনেরা এখন আর কোনো বাচ্চাকে মেরে ফেলার সাহস করবে না। দাদুর কথায় বাবা একটু সাহস ফিরে পেলেন। তখন ছোট খালা সবাইকে আবারও খাবার খেতে বলল। সালাম দাদু বললেন, এখন সবাই খাবার খেয়ে নিন, চিন্তা করবেন না, ভয় অনেকটা কমে গেছে। সালাম দাদুর কথায় উনি সহ সবাই খাবার খেয়ে নিলাম। খাবার শেষে মাও আমাকে ও সালাম দাদুকে থাকার জন্য একটা ঘর ঠিক করে দিলেন।
আমাদের ঘর ঠিকঠাক করে দেওয়ার পর সালাম দাদুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকে রাতে বাড়ির আশেপাশে অদ্ভুত রকম আওয়াজ হতে পারে, ঘরগুলো কেঁপে উঠতে পারে, এতে কেউ ভয় পাবেন না। আর আজকে রাতে বাইরে বের হলে দুজন একসাথে বের হবেন, আর সাথে আলো জাতীয় কিছু রাখবেন। কথাটা বলে সালাম দাদু আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমরা দুজনে শুয়ে পড়ার পর আমি দাদুকে বললাম, দাদু তখন এই জিনটা কি বলেছিল মনে আছে? ওদের মধ্যে একজন সাজিন সাপরূপে ভয় দেখাতে আসছিল, যেটা ইয়ামিন ঢিল ছোড়ায় সে জিনটা আহত হয়েছে। এর মানে ওদের কাছে আসল অপরাধী আমার ছেলে ইয়ামিন। ইয়ামিনের জন্য চিন্তা হচ্ছে দাদু, যদি ওরা রেগে গিয়ে ইয়ামিনকে মেরে ফেলে তো কি হবে? আমার কথায় সালাম দাদু বললেন, নিশাদ তুই তো ভীতু কেন? ইয়ামিন তোর ও আয়শাপুরীর সন্তান। আয়শাপুরীর ছেলেকে ওরা কিছু করলে আয়শাপুরী ওদের ছেড়ে দিবে? ইয়ামিনের কিছু হলে তোর বউ আয়শাপুরী ওই জিনদের কলিজা টেনে ছিঁড়ে ফেলবে। ওই জিনেরা এত সহজে কিচ্ছু করবে না, তাই চিন্তা না করে ঘুমা। সালাম দাদুর কথায় চিন্তা একটু কমিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছি জানি না। আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমি ও সালাম দাদু অন্যরকম একটা জায়গায়। আমাদের চারিদিকে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে জিনেরা। এরকম একটা জায়গা দেখে আমি সালাম দাদুর দিকে তাকালে দাদু বললেন, নিশাদ আমাদের মনে হয় ঘুমের মাঝে পানি নিচে জিনেরা ধরে নিয়ে আসছে। আমি ঘুমানোর সময় তোরও আমার শরীর বন্ধ করে ঘুমিয়েছিলাম। কোনো কারণে আমাদের শরীর বন্ধ হয়তো কেটে গেছে, এই সুযোগে জিনেরা আমাদের ধরে নিয়ে আসছে। সালাম দাদুর কথায় ভয় পেয়ে গেলাম। তাহলে আমরা এখন পানি নিচে সেই জিনেদের রাজ্যে? আমাকে ভয় পেতে দেখে সালাম দাদু বললেন, নিশাদ ভয় পাসনি, জিনেরা আমাদের ধরে নিয়ে আসছে, আমাদের কিছু করতে পারবে না, কারণ ওদের মধ্যে 3 জন আমার কাছে বন্দি। আমি ওই 3টা জিনকে বোতলে বন্দি করে তোর ছোট খালার বাড়িতে একটা জায়গায় লুকিয়ে রাখছি। কোনো জিনের ক্ষমতা নেই ওদের মুক্ত করে নিয়ে আসে। আমি বা কোনো মানুষ ছাড়া ওই জিনদের মুক্ত করতে কোনো জিন পারবে না। দাদুর কথা শেষ হতে না হতেই সেখানে আসলেন 3টা জিন। সেই 3টা জিন এসে সালাম দাদুকে বললেন, কবিরাজ এখন কোথায় যাবি? তুই আমাদের দলের 3টা জিনকে বোতলবন্দি করেছিস। তো সাহস দেখে আমি অবাক হই। কোন সাহসে আমাদের দলের 3টা জিনকে বন্দি করলি? ওদের এখনই মুক্ত করে দিবি। সে জিনদের কথায় সালাম দাদু বললেন, আপনারা যে 3টা বাচ্চাকে আটকে রেখেছেন এদের ছেড়ে দিন। আপনারা এদের ছেড়ে দিলে আমিও আপনাদের দলের 3টা জিনকে ছেড়ে দেব। দাদুর কথায় সে জিনগুলো বললেন, কবিরাজ আমাদের এরকম শর্ত দিবি না, ওই বাচ্চাগুলোকে আমরা কখনো ছাড়বো না। তুই আমাদের 3টা জিনকে বন্দি না করলে আজকে রাতেই ওই বাচ্চাদের মেরে কাল দিনের বেলা ওদের লাশ ভাসিয়ে দিতাম। ওরা আমাদের অনেক দিনের সাধনা নষ্ট করেছে, আমাদের একটা জিনকে আহত করেছে। আহত হওয়া জিনটা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা বাচ্চাগুলোকে কোনোভাবে ছাড়বো না। জিনদের কথায় সালাম দাদু বললেন, দেখুন আপনারা তো ভালোভাবে জানেন বাচ্চাগুলোর কোনো দোষ নেই, ওরা বাচ্চা মানুষ। আপনারা ঝামেলা না করে ওদের ছেড়ে দিন, আমি আপনাদের দলের জিনদের ছেড়ে দিচ্ছি। কিন্তু সালাম দাদুর কথায় ওরা রাজি হয় না। ওরা বলে, বাচ্চাগুলোকে আমরা কোনোভাবেই ছাড়বো না। কোনো জিন বা মানুষ আমাদের ক্ষতি করলে বা আমাদের কোনো রকম বিরক্ত করলে আমরা ওদের ছাড়ি না। এই বাচ্চা 3টা কেউ ছাড়বো না। জিনেদের এরকম কথায় এবার দাদু বললেন, আপনাদের কি মরার শখ হয়েছে? জানেন ইয়ামিন কার ছেলে? ইয়ামিনকে তো মারা দূরের কথা, ওর শরীরে একটা পশম ছিঁড়লে আয়শাপুরী আপনাদের ছাড়বে না, মেরে ফেলবে। দাদুর মুখে এরকম কথায় সেই জিনরা বললেন, তাই নাকি? তাহলে তো দেখতে হয় আয়শাপুরীর শক্তি কেমন, ও আমাদের কি করতে পারে। আমরা এখনই আগে আয়শাপুরীর ছেলে ইয়ামিনকে মারব। জিনদের কথায় সালাম দাদু বললেন, না, খবরদার এরকম কিছু করার সাহস করবেন না। আপনারা কোনো বাচ্চা বা আমাদের মেরে ফেললে কি আপনাদের দলের ওই 3 জন জিনকে ফিরে পাবেন না। তাই মাথা গরম না করে আমার কথায় রাজি হয়ে যান। আপনারা বাচ্চাগুলোকে ছেড়ে দিন, আমি ওই 3টা জিনকে ছেড়ে দেব। দাদুর কথা এবার ওরা একটু চুপ থেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বাচ্চাগুলোকে ছাড়বো, কিন্তু আগে আমাদের দলে জিনদের ছাড়তে হবে। আগে ওদের ছাড়লে তখন আমরা বাচ্চাগুলোকে ছাড়বো। না, পরে আপনারা ঝামেলা করতে পারেন। আপনারা আগে বাচ্চাদেরকে ছাড়ুন, তারপর আমি আপনাদের দলের জিনদেরকে মুক্ত করে দেব। সালাম দাদুর কথায় সে জিনেরা বললেন, না, এটা হবে না, আগে জিনদের মুক্ত কর। যদি আমাদের কথায় রাজি না হোস তাহলে এই যে এখনই বাচ্চাগুলোকে মেরে ফেলবো। কথাটা বলে বাচ্চাগুলোকে হত্যা করতে গেলে কোনো উপায় না পেয়ে সালাম দাদু বললেন, ঠিক আছে, আমি আপনাদের কথায় রাজি। আমি আগে আপনাদের দলের জিনদেরকে মুক্ত করব, আগে আমাকেও নিশাদকে বাড়িতে রেখে আসুন। দাদুর কথায় জিনেরা বলল, না, আমাদের পাগল মনে করেছিস নাকি? তোদের দুজনকে বাড়িতে যেতে দেয়া যাবে না। তোদের মধ্যে একজন বাড়িতে গিয়ে বন্দি করে রাখা জিনের বোতলটা নিয়ে আসবি। জিনের কথায় দাদু বললেন, ঠিক আছে, তাহলে নিশাদকে নিয়ে যান, ও গিয়ে বোতলটা নিয়ে আসুক।
কথাটা বলে সালাম দাদু আমাকে দিলেন বন্দি করে রাখা জিনের বোতলটা কোথায় রাখা আছে। সালাম দাদুর কথায় একটা জিন আমাকে নিয়ে আসলেন আমাদের দুনিয়াতে, আমার ছোট খালার বাড়িতে। জিনটা আমাকে নিয়ে আসার পর আমি বুঝতে পারি রাত প্রায় শেষের দিকে। আমার এত তাড়াতাড়ি বোতলটা নিয়ে যাওয়া যাবে না, কারণ রাত পেরিয়ে সকাল হলে আয়শাপুরি আসবে। আয়শাপুরি আসলে আল্লাহর রহমতে আর কোনো চিন্তা নেই। রাতটা যেন তাড়াতাড়ি শেষ হয়, এই জন্য ওই জিনটাকে বললাম, একটু অপেক্ষা করুন, আমি বোতলটার সাথে নিয়ে আপনার সাথে যাবে। তার আগে বাথরুমে যেতে হবে আমাকে একটু। কথাটা বলে বাথরুমে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর নানান রকম অজুহাত দেখিয়ে অনেকটা সময় পার করে ফজরের আজানের আগে বোতলটা নিয়ে চলে গেলাম আবারও পানি নিচে সেই জিনদের কাছে। জিনদের কাছে যাবার পর আমি সাথে করে নিয়ে যাওয়া বোতলটা সালাম দাদুর হাতে দিলে সেই জিনেরা দাদুকে বললেন, নে এবার আমাদের দলের সঙ্গীদের মুক্ত করে দে। জিনদের কথায় সালাম দাদু সাথে সাথে জিনদের মুক্ত করে না দিয়ে কথা বলে সময় নষ্ট করালেন যেন তাড়াতাড়ি সকাল হয়। অনেকটা সময় পার করে দাদু বললেন, ঠিক আছে, আমি জিন তিনটাকে মুক্ত করে দিচ্ছি, ওরা মুক্ত হলে বাচ্চাগুলোকে মুক্ত করে দিবেন। কথা বলে সালাম দাদু ওদের মুক্ত করে দিলে সেই জিন তিনটাকে মুক্ত করে দেবার পর ওরা 6 জন জিন আবার একসাথে হলেন। 6টা জিন একসাথে হওয়ার পর দাদু বললেন, আমি আপনাদের কথা মতো বন্ধ করে রাখা জিনদের মুক্ত করেছি, এখন আপনারা বাচ্চাগুলোকে ছেড়ে দিন। দাদুর কথায় সেই জিনগুলো হাসতে লাগলেন। ওরা হাসতে হাসতে বললেন, বোকা, আমরা তোকে বোকা বানালাম, আমরা আমাদের দলের জিনদের ফিরে পেয়েছি, এখন বাচ্চাগুলোকে মেরে ফেলবো, ওদের মেরে ফেলে ওদের লাশগুলো তোকে দিয়ে দিব। জিনদের কথায় সালাম দাদু বললেন, না, আপনারা এটা করতে পারেন না, আপনারা আমাকে কথা দিয়েছেন জিনদের মুক্ত করলে বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দিবেন। তখন জিনেরা বলল, হ্যাঁ বললাম তো, বাচ্চাগুলোকে তোকে দিয়ে দেবো, বাট জীবিত না মৃত এটা তো বলিনি। কথাটা বলে 3টা বাচ্চাকে আমাদের সামনে নিয়ে আসলেন। ওরা বাচ্চা 3টাকে নিয়ে আসার পর বললেন, দেখ এখন কিভাবে এদের হত্যা করি, আগে হত্যা করবো আয়শাপুরীর ছেলে ইয়ামিনকে। কথাটা বলে ওরা ইয়ামিনকে ধরলে আমি বলতে লাগলাম, না ওকে কিছু করবে না, দয়া করে ছেড়ে দিন। আমি এই কথা বলছি আর আয়েশাকে স্মরণ করছি। ততক্ষণে কিন্তু সকাল হয়ে গেছে। আমার কথায় সে চিন্তা আস্তে আস্তে বললেন, আমরা কোনো দয়া করি না, আমরা যা বলি তাই করি। কথাটা বলে ইয়ামিনকে ওরা হত্যা করবে এমন সময় সেখানে আসলেন আয়শাপুরী। আয়শাকে দেখে আমি হাফ ছেড়ে বাঁচলাম। লম্বা নিঃশ্বাস ফেলে বললাম, আয়শা তুমি আসছো, দেখো ওরা আমার ছেলে সহ আরো 2টো বাচ্চাকে ধরে নিয়ে আসছে মেরে ফেলতে। আমার কথা আয়শা সেই জিনদের দিকে তাকিয়ে বললেন, আপনারা কেন আমার ছেলে সহ ওদের ধরে নিয়ে আসছেন, দয়া করে ওদের ছেড়ে দিন, দেখুন আমিও তো আপনাদের মতো জিন জাতি, দয়া করুন। আয়শাপুরীর কথায় সেখানে থাকা একজন জিন বলে উঠলেন, না আয়শাপুরী, আমরা বাচ্চাদের ছাড়বো না, ওরা আমাদের কাজে বিরক্ত করছে, আবার তোমার ছেলে আমাদের একজনকে আহত করছে। ওদের সব কথা শুনে আয়শা বললেন, আমি মানছি ওরা ভুল করছে, ছোট বাচ্চা না বুঝে ভুল করে ফেলেছে, মাফ করুন ওদেরকে। আয়শার এমন কথায় জিনটা হাসি দিয়ে বললেন, না ছাড়বো না, এই কবিরাজ বলছিল তোর ছেলেকে মারা তো দূরের কথা, ও শরীরের পশম ছিঁড়লে নাকি তুই আমাদের ছাড়বি না, দেখি তো তুই কি করতে পারিস আমাদের। কথাটা বলে সেই জিনটা ইয়ামিনকে একটা থাপ্পড় দিলেন। সেই জিনের থাপ্পড় খেয়ে ইয়ামিন চিৎকার করে উঠলেন। ইয়ামিনের চিৎকার শেষ হতে না হতে আয়শাপুরী এক মুহূর্তে সে জিনটাকে ধরে ইয়ামিনের গালে থাপ্পড় দিয়ে হাতটা টান দিয়ে ছিঁড়ে সে জিনটাকে ভয়ঙ্করভাবে মেরে ফেললেন। কয়েক সেকেন্ডের মধ্যে জিনটার হাত টেনে ছিঁড়ে ওকে মেরে ফেলার সেখানে থাকা 5 জন জিন আয়শার দিকে তাকিয়ে বলল, হে আয়শাপুরী, তুই এটা কি করলি, আমাদের দলের একজনকে হত্যা করলি, আমরা তোকে ছাড়বো না, তোকে এখানেই মেরে ফেলবো। সে জিনদের কথায় আয়শা 1 পা 2 পা করে সেই জিনদের দিকে এগিয়ে যেতে বলল, তোরা বেঁচে থাকলে তো আমাকে মেরে ফেলবি তাই না। কথাটা বলে আয়শা সেই জিনের উপর ঝাঁপিয়ে পড়লেন আর আঘাত করতে লাগলেন। আয়শাপুরীর আঘাতে জিনগুলো চিৎকার করতে লাগলো। সেই জিনগুলো তখন বুঝতে পারছিল ওরা আয়শাপুরীর সাথে পারবে না, এই ভেবে সবাই পালাতে গেলে আয়শা ওদের ধরে আঘাত করতে লাগলেন। কিন্তু তবুও সবাইকে ধরে রাখতে পারলেন না। ওই 5 জনের মধ্যে 4 জন পালিয়ে গেলেন আর একজনকে আয়শা ধরে মেরে ফেললেন। 6টা জিনের মধ্যে 2টো জিনকে মেরে ফেললেন আর 4টা জিন পালিয়ে গেলেন। জিন 4টা পালিয়ে যাবার পর ইয়ামিন মা বলে আয়শাপুরীর কোলে উঠে আয়শাকে জড়িয়ে ধরলেন। ইয়ামিন আয়শাপুরীর কোলে উঠায় আমিও আয়শার কাছে গিয়ে ইয়ামিনকে কোলে নিলাম। তখন সালাম দাদু বললেন, আয়শা এখন তো মনে হয় দিন হয়ে গেছে, আমাদের তো নিশাদের ছোট খালার বাড়িতে থেকে জিনেরা এখানে ধরে নিয়ে আসছে, আমাদের খোঁজে না পেয়ে সবাই যে কি করছে কে জানে, আমাদের তাড়াতাড়ি নিয়ে চলো। সালাম দাদুর কথা আয়শাপুরী বললেন, দাদু এখনই নিয়ে যাওয়া যাবে না, আপনার একটু অপেক্ষা করুন, আমি আগে দেখে আসি নদীর পাড়ে লোকজন জড়ো হয়েছে কিনা। কথাটা বলে আয়শাপুরী বাতাসে মিশে গেলেন আর কিছুক্ষণ পর ফিরে আসলেন।
আয়েশা ফিরে এসে বললেন, দাদু এখন তো সরাসরি আপনাদের নিয়ে যেতে পারবো না, নদীর পাড়ে মা বাবা খালু সহ গ্রামের সবাই এসে জড়ো হয়েছে। ইয়ামিন সহ এখানে 3টা বাচ্চা, আপনি 2টো বাচ্চাকে কোলে নিন আর নিশাদ একটা বাচ্চাকে কোলে নিক, আমি আপনাদের নদীর উপরে ভাসিয়ে দেব। আপনারা পানি নিচ থেকে উপরে ভাসলে নদীর উপরে থাকা অনেকেই আপনাদের টেনে তুলবে, আমি আপনাদের ভাসিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যাব। আয়শাপুরীর কথায় আমরা রাজি হলাম। তখন আমি ইয়ামিনকে কোলে নিয়ে জড়িয়ে ধরলাম। ওদিকে সালাম দাদু 2টো বাচ্চাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলেন। তখন আয়শাপুরী আমাকে ও সালাম দাদুকে নিয়ে পানির নিচের সেই জিন রাজ্য থেকে নিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়ে অদৃশ্য হয়ে চলে গেলেন। হঠাৎ করে আমি ও সালাম দাদু বাচ্চাদের নিয়ে পানির উপরে ভেসে ওঠাই নদীর পাড়ে থাকা সবাই চিৎকার দিয়ে উঠলেন আর কয়েকজন নদীতে লাফ দিয়ে আমাদের ধরে টেনে উপরে উঠালেন। আমাদের উপরে উঠানোর পর আমার মা বাবা কান্না করতে করতে ইয়ামিনকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। ওদিকে বাকি বাচ্চা দুটোকে তার মা বাবা তার পরিবারের লোক কোলে নিয়ে আদর করতে লাগলেন। সালাম দাদু আমি বাচ্চাদের ফিরিয়ে নিয়ে আসায় গ্রামের সবাই আমাদের ঘিরে ধরলেন। ওদিকে তখন সালাম দাদু বললেন, এগুলো কথা তো সরাসরি খোলা বলা যাবে না, নদীর এইখানে জিনেরা থাকে। আমি বাচ্চাদের বাঁচাতে উপায় না পেয়ে পানির নিচে জিনেদের কাছে গিয়েছিলাম। আমি সেখানে যাবার পর সেই জিনেদের সাথে মোকাবেলা করে বাচ্চাদের ফিরিয়ে আনতে পেরেছি। এতে অনেক আল্লাহ রহম করেছেন বলে ওদের জীবিত নিয়ে আসতে পেরেছি। এখানে আর ভিড় করবেন না, সবাই বাড়িতে চলে যান। সালাম দাদুর কথায় সবাই বাড়িতে চলে যেতে লাগলেন। এদিকে তখন আমরা আমাদের ছোট খালার বাড়িতে আসলাম। ছোট খালার বাড়িতে আসার পর মা বাবা খালা খালু ওরা ইয়ামিনকে নিয়ে ঘরে গেলেন। ওদিকে তখন আমিও সালাম দাদু অন্য একটা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। আমরা ওই ঘরে যাওয়ায় আয়শাপুরে আসলেন আমাদের সামনে। আয়শাকে দেখে সালাম দাদু বললেন, আয়শা এখানে তো আর কোনো ঝামেলা হবে বলে মনে হয় না, ওই জিনেরা তোমাকে দেখে পালিয়ে গেছে, ওরা তোমার কাছে আর ফিরে আসবে না, এটা শিওর। আমরা তাহলে আজকেই বাড়িতে ফিরে যাই, কি বলো? দাদুর কথায় জবাবে আয়শাপুরী, হ্যাঁ দাদু আপনার বাড়িতে যান, আপনারা মা বাবা যদি যেতে চাই তো সবাই মিলে একসাথে চলে যান বাড়িতে। এদিকে তখন ছোট খালামুনি এসে দরজা ঠক ঠক করে আমাকে ডাকতে লাগলেন। খালার আওয়াজ পেয়ে আয়শাপুরী বাতাসে মিশে গেলেন। আয়শাপুরী যে আমার বউ এটা সালাম দাদু আমার বাবা মা ছাড়া কোনো মানুষ জানে না। আমাদের আত্মীয় স্বজনরা জানে আমি গোপনে ভালোবেসে বিয়ে করেছি। এরপর ইয়ামিন জন্ম নেওয়ার পর আমার স্ত্রী মারা গেছে। যাই হোক, আয়শাপুরী বাতাসে মিশে যাবার পর আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ায় খালা বললেন, নিশাদ তোর মা বাবা বলছেন বাড়িতে যাবে। আমি না করলাম তবুও শুনল না। আমি তাদের জন্য রান্না করেছি, হাত মুখ ধুয়ে খেতে আয়। খালার কথায় আমিও সালাম দাদু হাত মুখ ধুয়ে তাই করলাম। খাবার খেয়ে অন্য ঘরে গেলাম। সেখানে গিয়ে খাবার খেয়ে রেডি হওয়ায় খালা ও খালু আমাকে বললেন, বাবা নিশাদ আমাদের বাড়িতে এসে ইয়ামিনের একটা এরকম ঘটনা ঘটলেও তুই কিছু মনে করিস না তো বাবা? খালার কথায় বললাম, না না আমি আবার কি মনে করব, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, তাই না? এখানে তোমাদের কোনো দোষ নেই, এটা নিয়ে ভেবো না। আমরা চলে যাচ্ছি, তোমরা কিছুদিন গেলে আসিও, কেমন? আমার কথায় খালা রাজি হলে আমরা সবাই মিলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সালাম দাদু তার বাড়িতে চলে গেলেন। আমি তখন ঘরে গিয়ে ইয়ামিনকে কোলে নিয়ে আয়শাকে বললাম, আয়শা তুমি যদি তখন না আসতা তাহলে ওই জিনেরা ইয়ামিনকে মেরে ফেলতো। মা বাবা ইয়ামিনকে নিয়ে খালার বাড়িতে যাবার পর এরকম একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ওই জিনগুলো তো পালিয়ে গেল, ওরা কি আবার আসতে পারে নাকি আর আসবে না? আমার কথা জবাবে আয়শাপুরী বললেন, নিশাদ ওরা আমার সামনে আর আসবে না, আমি ওদের দেখলেই মেরে ফেলবো। ওরা আমার আদরের ছেলে ইয়ামিনকে হত্যা করতে চেয়েছিল, ওরা ভয়ে আর আমার সামনে আসার সাহস পাবে না, চিন্তা করো না। আয়শার কথায় ওদিকে তখন বাবার ঘর থেকে আমাকে ডাক দিলেন বাবা। বাবার ডাকে আমি ওনার কাছে গেলে বাবা বললেন, নিশাদ দোকানের চাবিটা দে, বাড়িতে ভালো লাগছে না। দোকানে গিয়ে বসে বাকি বেলাটুকু দোকান করে সন্ধ্যার দিকে বাড়িতে আসবো, দে চাবিটা দে। বাবার কথা জবাবে আমি বললাম, বাবা তুমি কেন দোকানে যাবা, আমি যাই তুমি বাড়িতে থাকো। আরে বাড়িতে ভালো লাগছে না তাই বাজারে যেতে যাচ্ছি। এখন তো আগের মতো আমি দোকান করি না, তুই বেশিরভাগ দোকান করিস। আজকে এই বেলাটুকু আমি দোকানে বসি, তুই কালকে যাস, দে চাবিটা দে। বাবার কথায় আমি আর কথা না বাড়িয়ে ওনাকে দোকানের চাবি দেওয়ায় উনি চলে গেলেন দোকানে। এদিকে তখন আমি ঘরে এসে শুয়ে রইলাম। শরীরটা একটু খারাপ লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল। আমি শুয়ে ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভেঙে গেলে সন্ধ্যার আগে ছেলে ইয়ামিনের ডাকে। ঘুম ভেঙে যাওয়ায় ইয়ামিন বলল, বাবা চলো দোকানে যাবো, ওঠো। ইয়ামিনের কথায় আয়শার দিকে তাকালে আয়শা মুচকি হেসে বলল, আমার দিকে তাকাও কেন? তোমার ছেলে তোমার কাছে বায়না করছে, তুমি তার আবদার পূরণ করো, আমার দিকে তাকাও কেন? আমি কি দোকান নাকি? আয়শার এরকম কথায় ওর কোলে মাথা রেখে শুয়ে বললাম, আমার এখনো ঘুম শেষ হয়নি, আমি আরো ঘুমাবো, তুমি নিয়ে যাও ওকে। আমার কথা আয়শা বললেন, আরে ওঠো, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, রাতে তো ঘুমাতে পারবে না, তাই না?
উঠে ইয়ামিনকে নিয়ে দোকানে গিয়ে কিছু কিনে দাও, ওঠো ওঠো তো। আয়শা কথায় উঠে বিছানায় বসে আয়শার গাল আঙ্গুল দিয়ে টেনে ধরে বললাম, বাহ, পরিটাকে তো কিউট লাগছে। আমার এরকম কথা আয়শা হাসতে হাসতে বলল, ছেলেকে আদর না করে আমার প্রশংসা করছো, পাগল একটা, যাও হাত মুখ ধুয়ে আসো। আয়শার কথায় হাত মুখ ধুয়ে আসে আয়শা বললেন, সন্ধ্যা হয়ে যায়, নাও ওকে নিয়ে যাও। আয়শার কথা ইয়ামিনকে কোলে নিয়ে চলে গেলাম আমাদের 3 রাস্তার মোড়ে একটা দোকান আছে সেখানে গিয়ে দোকানটা দেখলাম বন্ধ দোকান দেখে পাশে একজনকে জিজ্ঞাসা করলে উনি বললেন, দোকানদারের বউ অসুস্থ, তাই দোকান বন্ধ, আজ আর দোকান খুলবেন না। ওনার কথায় কোনো উপায় না পেয়ে চলে গেলাম বাজার ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আমি বাজারে গিয়ে অন্য দোকান থেকে আর কিছু না নিয়ে আমাদের দোকান থেকে ইয়ামিনের জন্য কিছু খাবার নিলাম। খাবার নিয়ে বাবাকে বললাম, বাবা বেশি রাত করো না, কিছুক্ষণ পর চলে এসো বাড়িতে। কথাটা বলে ইয়ামিনকে নিয়ে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। চারিদিকে তখন আলো কমিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। আমি হাঁটছি, এমন সময় হঠাৎ আয়শা পরে আসলেন আমার সামনে। আয়শাকে দেখে বললাম, আরে আয়শা, তুমি তুমি হঠাৎ এখানে কেন? আমরা তো বাড়িতেই যাচ্ছি। আমার কথা আয়শা বললেন, তুমি সেই কখন বাড়ি থেকে বের হয়েছো, তোমাদের জন্য চিন্তা হচ্ছিল তাই আসলাম। এছাড়াও তোমাদের একটা উপহার দেওয়ার আছে, সেটা এখনই দেব। আয়শার এরকম কথায় আমি মুচকি এসে বললাম, কিসের আবার উপহার দেখি? তখন আয়শা দুটো সুন্দর কালারের আংটি বের করে বললেন, এই দেখো, আমি আজ সকালে জিন রাজ্য থেকে আসার সময় এই আংটি 2টা নিয়ে আসছি, একটা তোমার একটা ইয়ামিনের। তোমাদের আংটি দুটো পরানো হয়নি, হঠাৎ মনে পড়লো তাই নিয়ে আসলাম, দেখি তোমাদের হাত দাও, আমি পরিয়ে দিই। আয়শাপুরীর কথায় আমি বললাম, হ্যাঁ বুঝলাম, আংটি তো বাড়িতে গিয়েও পরাতে পারবা, বাড়িতে যাই চলে না আগে? না না, আমি এখানেই পরাবো, আঙুল দাও, আগে পরে তারপর বাড়িতে যাই। আয়শার এমন বাহানা দেখে ওকে বললাম, ঠিক আছে নাও পরাও। কথাটা বলে বাম হাতের আঙ্গুল সামনে বাড়িয়ে দেয় আয়শা আমার আঙ্গুলে একটা আংটি ও ইয়ামিনের হাতে একটা আংটি পরিয়ে দিলেন। আংটি পরানো হলে আমি বললাম, এবার খুশি তো, এখন বাড়িতে চলো, রাত হয়ে গেছে। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। আয়শা আমার পাশাপাশি হাঁটছে, আমি ইয়ামিনকে কোলে নিয়ে হাঁটছি আর আয়শাকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা আয়শা, আমি ইয়ামিন বাইরে থাকলে তুমি এত চিন্তা করো কেন? তুমি আমাদের অনেক ভালোবাসো তাই না? কিন্তু আমার কথার কোনো উত্তর পাই না। আমার কথার কোনো উত্তর না পাওয়ায় পাশে আয়শার দিকে তাকালে ইয়ামিন ও আমি দুজনে ভয়ে চিৎকার করে উঠি, কারণ আমাদের পাশে ইয়ামিন না, ভয়ঙ্কর রূপে একজন জিন, যে জিনটা আর শরীরের লোম ভরা, ওর নিচের দিকটা মানুষ হলেও উপরের দিকটা পশুর মতো, বানরের মতো দেখতে অনেক ভয়ঙ্কর। এরকম একটা ভয়ঙ্কর জিনকে দেখে এক চিৎকার দিয়ে সামনের দিকে দৌড়াতে লাগলাম। এদিকে পেছন থেকে সে ভয়ঙ্কর জিনটা আমাদের পেছনে দৌড়াতে লাগলেন। এমন সময় আমি সামনে দুজন মানুষকে দেখলে এক দৌড়ে ওদের কাছে গিয়ে বললাম, এই যে ভাই, আমি অনেক বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করুন। কিন্তু আমার কথায় ওই দুজন লোক কিছুই বললেন না। ওরা ওদের মতো গল্প করছে, আমি যে এত করে ওদের অনুরোধ করছি এটা মনে হয় ওরা শুনতেই পারছে না। আমি সেই লোক দুটোকে অনেক ডাকাডাকি করছি, কিন্তু ওরা শুনছে না। ওরা আমার ডাক না শোনায় আমি উপায় না পেয়ে ওদের স্পর্শ করলাম, কিন্তু একে আমি ওদের স্পর্শ করতে পারছি না কেন? আমার কি হলো? আমারও ইয়ামিনের ডাক ওরা শুনছে না। আমি ওদের স্পর্শ করতে গিয়েও স্পর্শ করতে পারছি না, কি হলো হঠাৎ? এদিকে তখন আমার পাশ থেকে সেই ভয়ানক জিনটা হাসতে লাগলেন। ওর হাসি দেখে বুঝলাম ও আয়শাপুরী রূপে। একটু আগে আমাদের যে আংটি পরিয়েছে, এই আংটিতে ঝামেলা আছে, এই আংটির জন্য এরকম হচ্ছে মনে হয়। এইভাবে আঙ্গুলে থাকা আংটি খুলে ফেলতে চাইলাম, কিন্তু কি আমি আংটিটা খুলতে পারছি না কেন? আমি ইয়ামিন কেউ আংটিটা খুলতে পারছি না। এখন সময় হঠাৎ আমার জানি কি হলো, আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমে যাবার পর যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমি দেখি আমি একটা লোহার খাঁচার মধ্যে আমার পাশে ইয়ামিন শুয়ে আছে। ইয়ামিনকে পাশে দেখে বুকে জড়িয়ে নিয়ে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে আমাদের কাছে আসলেন দুটো ভয়ঙ্কর জিন, যাদের মুখগুলো প্রাণীর মতো। এরকম ভয়ঙ্কর জিন দেখে আমি সাহস করে বললাম, আমার কোথাও এটা কোন জায়গা? আমার কথায় সে দুটোর মধ্যে একটা জিন বললেন, এটা পানির নিচে জিনের রাজ্য, আমাদের জিন সর্দারের আদেশে তোদের ধরে নিয়ে আসা হয়েছে, চিৎকার করবি না, এখানে চুপ থাক। কথাটা বলে সে জিন দুটো আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের পাহারা দিতে লাগলেন। ওদিকে আমি সন্ধ্যা হবার আগে ইয়ামিনকে নিয়ে বেরিয়েছি, রাত হয়ে যায় তবুও আমি বাড়িতে ফিরি না। দেখে আয়শা আশেপাশে খুঁজতে থাকে আমাকে ও ইয়ামিনকে, কিন্তু আয়শা আমার ও ইয়ামিনের কোনো খোঁজ পান না। আমার কোনো খোঁজ না পেয়ে আয়শা বাজারে আমাদের দোকানে থাকা বাবাকে দেখা দেন। আয়শা বাবাকে দেখা দিয়ে জিজ্ঞাসা করেন, বাবা, নিশাদ ইয়ামিনকে খুঁজে পাচ্ছি, ওরা কি এখানে আসছিল নাকি? আয়শার কথার জবাবে বাবা অবাক হয়ে বলল, কি বলো বোমা, নিশাদ ও ইয়ামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? ওরা তো সন্ধ্যার দিকে দোকানে আসছিল, পরে নিশাদ নিজে ইয়ামিনের জন্য খাবার নিল, খাবার নিয়ে তো বাড়ির দিকে যাচ্ছিল, ওরা কি বাড়িতে যায়নি? বাবার কথা আয়শা চিন্তিত হয়ে বললেন,
না বাবা, ওরা বাড়িতে যায়নি। আমি বাজার সহ এই এলাকায় সবখানে খুঁজেছি, ওদের কোথাও পাচ্ছি না। ওরা এই এলাকার তো দূরের কথা, কোনো আত্মীয় স্বজনদের বাড়িতেও যায়নি। বাবা, আপনি দোকান বন্ধ করে বাড়ির দিকে যান। আমার মনে হয় এখানে জিন পরিঘটিত কোনো সমাজ আছে। নিষাদ ও ইয়ামিনকে নিশ্চয়ই কোনো জিন বা পুরি ধরে নিয়ে গেছে, কিন্তু আমি ওদের কোনো খোঁজ পাচ্ছি না কেন? বাবা, আমি ওদের খোঁজ করতে বের হচ্ছে, জানি না কখন বাড়িতে ফিরবো। আপনি এখন বাড়িতে যান। কথাটা বলে আয়েশা চলে গেলেন সোজা সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাবার পর দাদু আয়েশাকে দেখে বললেন, আরে আয়েশা, তুমি হঠাৎ আমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? দাদুর কথা জবাবে আয়েশা সব ঘটনা খুলে বললেন। আয়েশার কথায় সালাম দাদু অবাক হয়ে বললেন, কি হলো? ওদের খোঁজ পাচ্ছ না মানে কি? তুমি তো পড়ি নিষাদ ও ইয়ামিন আমাদের দুনিয়াতে বা জিন্দের দুনিয়াতে যেখানে থাকুক তোমার তো জানা থাকা কথা, তাহলে তুমি ওদের খোঁজ কেন পাচ্ছ না? নিষাদ ও ইয়ামিনকে আবার পানির নিচে জিনেরা ধরে নিয়ে গেছে নাকি? জানেন দাদু, এরকম তো হওয়ার কথা না। আমি ওদের খোঁজ পাচ্ছি না, আমার অনেক ভয় করছে দাদু। আমি ওদের খোঁজ পাবার পর আগে যদি কোনো সমস্যা বা ক্ষতি হয়েছে তখন কি হবে? আয়েশা কথাকে সাহস দিয়ে সালাম দাদু বললেন, আয়েশা, আমার মনে হয় এখানে কোনো মায়া জাদুর চালা হয়েছে, যার কারণে আমরা জানতে পারছি না নিষাদ ও ইয়ামিন কোথায়। তুমি চিন্তা করো না, আমি বড় বাবা জিনকে ডাকি, দেখি বড় বাবা জিন কিছু বলতে পারে কিনা। বড় বাবা জিন হলেন সালাম দাদুর ওস্তাদ। জিন সালাম দাদুর কোনো সাহায্য লাগলে বড় বাবা জিনকে ডাকেন, তার কাছ থেকে সাহায্য নেন। বড় বাবা জিন বয়স্ক শক্তিশালী জিন, তবে আয়েশাপুরীর থেকে বেশি শক্তিশালী না। যাই হোক, সালাম দাদুর ডাকে বড় বাবা জিন আসলে দাদু সালাম দিলেন। দাদু সালামের উত্তর দিয়ে বড় বাবা বললেন, কেমন আছো সালাম? আয়েশাপুরী, তুমি এখানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই না? বড় বাবা জিনের কথায় সালাম দাদু সব খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন বললেন, এটা আবার কেমন বিষয়? ওদের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? একটু অপেক্ষা করো, দেখি তো ওদের কোনো খোঁজ পায় কিনা। কথাটা বলে বড় বাবা জিন চলে গেলেন। বড় বাবা জিন চলে যাবার বেশ কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, আয়েশা তো ঠিকই বলেছে, নিষাদ ও ইয়ামিনের কোনো খোঁজ তো পাওয়া যাচ্ছে না। ওরা যে কোথায় আছে, কেমন আছে, এটা তো জানা যাচ্ছে না। বড় বাবা জিনের কথায় সালাম দাদু বললেন, বড় বাবা, আজকে সকালে পানি নিচের একদল জিনকে আয়েশা আঘাত করেছিল। ওরা মোট 7 জন ছিল, 7 জনের মধ্যে আয়েশা 2 জনকে মেরে ফেলেছে, বাকিরা পালিয়ে গেছে। ওরা আবার রেগে নিষাদ ও ইয়ামিনের ধরে নিয়ে যায়নি তো ইয়ামিনকে? সালাম দাদুর কথায় বড় বাবা জিন বললেন, হতে পারে। পানির দাও মানে নিচের জিনেরা ঝামেলায় জড়াতে পারে, ওরা অনেক শক্তিশালী হয়। আমার মনে হয় এই কাজটা ওই পালিয়ে যাওয়া জিনরা করেছে। আমরা একটা কাজ করি, আমরা ওদেরকে খুঁজে বের করে ধরি। ওদেরকে ধরলে বের হবে নিষাদ ও ইয়ামিন কোথায়। বড় বাবা জিনের কথায় আয়েশা রাজি হয়ে বললেন, হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমার সাথে আসুন বড় বাবা, ওদেরকে খুঁজে বের করবো আগে। কথাটা বলে আয়েশাপুরী ও বড় বাবা জিন চলে যাবে এমন সময় আমাদের কাছে আসলেন 3টা জিন। 3টা জিন আসায় আয়েশাপুরী জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তখন সেই জিন 3টার মধ্যে একটা জিন বলল, আমরা পানির নিচের অমুক গোত্রের জিন সর্দারের আদেশে আপনার কাছে আসছি। এই বলে সে জিন রাজ্যর ঠিকানা বললেন। সে জিনটা আরও বলেন, আমাদের জিন সর্দার আপনাকে এখনই দেখা করতে বলেছে। আর একটা কথা, আপনার ছেলে ইয়ামিনও আপনার স্বামী আমাদের রাজ্যে বন্দি আছে। সে জিনদের কথা আয়েশা অবাক হয়ে বললেন, কি, ইয়ামিন ও নিষাদ তোমাদের রাজ্যে? ঠিক আছে, চলো, আমি এখনই তোমাদের সাথে তোমাদের রাজ্যে যাবো, চলো। কথাটা বলে আয়েশাপুরে বড় বাবা জিন ওই জিনদের সাথে চলে গেলেন পানির নিচে সেই জিন রাজ্যে, সেই জিন সর্দারের কাছে। জিন সর্দারের কাছে যাবার পর আয়েশাপুরী জিন সর্দারকে সালাম দিয়ে বললেন, সর্দার, আমাকে কেন এখানে ডাকা হলো? আর কেন বা আমার স্বামী ও সন্তানকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে? আয়েশাপুরীর কথায় জিন সর্দার হাত উপরে তুলে ইশারা করলে সেই 4 জন জিন আসলেন যাদেরকে আয়েশাপুরী আঘাত করে আহত করেছে। সে 4টা জিন সেখানে আসায় জিন সর্দার আয়েশাপুরীকে বললেন, তুমি আমার গোত্রের এই জিনদের মধ্যে 2 জন জিনকে কেন হত্যা করেছ? ওরা আমার গোত্রের জিন, ওদের দলে 7 জন জিন আছে। ওরা 7 জন সাধনা করে, তাই আমাদের গোত্র থেকে দূরে নদীর পাড়ের ওই জায়গাটাতে থাকে। তুমি ওদের আঘাত করেছ, আবার ওদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছ। তুমি 2 জনকে মেরে ফেলায় বাকি 4 জন এসে আমাকে তোমার নামে অভিযোগ করেছে, তাই তোমাকে এখানে ডাকা হয়েছে। জিন সর্দারের কথায় আয়েশাপুরী বললেন, ওরা আমার নামে অভিযোগ করার আগে ওদের অপরাধের কথা আপনাকে বলেনি? ওরা কি বলেনি কেন কোনো অপরাধে ওদের মধ্যে 2 জন জিনকে হত্যা করেছে? তখন জিন সর্দার বললেন, ওরা বলেছে ওরা তন্ত্র মন্ত্র সাধনা করার সময় তোমার ছেলে ইয়ামিন সহ আরও 2টো বাচ্চা এসে বিরক্ত করছিল। বাচ্চারা বিরক্ত করায় ওদের মধ্যে একজন সাপরূপে পানির ওপরে ভয় দেখাতে গিয়ে আহত হয়। ওদের মধ্যে একজন আহত হওয়ার পর আর ওদের সাধনায় বিরক্ত করায় ওরা বাচ্চাদের ধরে নিয়ে এসে শাস্তিস্বরূপ ওদের মেরে ফেলতে চেয়েছিল।
তখন তুমি বাধা দিয়ে ওদের মধ্যে দুজনকে মেরে ফেলেছ। জিন সর্দারের এরকম কথায় আয়শা বললেন, আমার ছেলেসহ বাকি দুটো বাচ্চাকে মারতে গেলে আমি কি চুপ করে থাকবো? আমার সন্তানসহ বাকি দুটো বাচ্চা এখনও ছোট, ওরা তেমন কিছু বোঝে না। এরা তো বিষয়টা জানিয়ে, ওরা তো ছোট বাচ্চা, জেনে শুনে এরকম করবে, আমি কি সেটা মেনে নেব? না, আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল, তাই আমি ওদের দুজনকে মেরে ফেলেছি। আয়শার কথায় জিন সর্দার বললেন, তুমি ওদের হত্যা করে ঠিক করনি। আমি রাজ্য জিন সর্দার, আমাকে ওদের নামে বিচার দিতে, তাহলে আমি ওদের বিচার করতাম। তুমি কেন আমাকে বিচার না দিয়ে ওদের হত্যা করলে? এখন তোমার বিচার হবে। আর তোমার ছেলে এই জিনদের মধ্যে একজন জিনকে আহত করায়, তোমার ছেলেরও বিচার হবে। জিন সর্দার এমন কথা আয়শা বলে, এটা কেমন কথা? আমি আপনার কথা মানতে পারলাম না। আমার বা আমার ছেলে এখানে কোনো দোষ নেই, তাই দয়া করে এরকম বিচার করবেন না যেটাতে আপনার সম্মানহানি হয়। আমার সম্মান নিয়ে তোমার ভাবতে হবে না। আমি যে রায় দেবো এটাই তোমাকে মেনে নিতে হবে। তোমার ছেলের বিচার হবে আগে, তারপর তোমাকে। জিন সর্দারের কথা আয়শার আগে মাথা নিচু করে বললেন, আমার ছেলে আমার স্বামী কোথায়? ওদের ছেড়ে দিন। আমি দুজন জিনকে হত্যা করেছি, আমাকে শাস্তি দিন, কিন্তু তার আগে আমার স্বামী নিশাদ, আমার ছেলে ইয়ামিনকে ছেড়ে দিন। তখন সর্দার বললেন, না, এটা তো হবে না। তোমার ছেলে এই জিনদের সাধনা নষ্ট করেছে, আবার আহত করেছে, ওকে তো কম করে হলেও শাস্তি পেতে হবে। শাস্তি না দিয়ে আমি তোমার ছেলে ও স্বামীকে ছাড়ব না। আমি ওদের হাতে এমন এক মায়াজাল সৃষ্টি করা বিশেষ ক্ষমতার আংটি পরিয়েছি, যার ফলে ওরা সবার চোখের আড়ালে চলে গেছে। আমি আমার একটা জিনকে তোমার রূপ নিয়ে আংটি পরিয়ে দিয়েছি। এখন তোমার স্বামী সন্তান চাইলেও সে আংটি আর খুলতে পারবে না। শুধু তাই না, আমিও আমার কিছু জিন ছাড়া তোমার স্বামী সন্তানকে দেখতেও পারবে না। তোমার স্বামী ও সন্তান আশেপাশে একটা খাঁচায় বন্দি আছে, তুমি কি দেখতে পাচ্ছ না পাচ্ছ না? তুমি অন্য রাজ্যের কোনো জিন দেখতে পারবে না, ওদের শুধু আমরা ছাড়া, আর আমি ছাড়া অন্য কোনো জিনও পারবে না তোমার স্বামী ও তোমার ছেলের হাতের আংটি খুলে ফেলতে। তুমি যতক্ষণ আমার কথা মতো আমার দেয়া শাস্তি মাথা পেতে নাও, ততক্ষণ পর্যন্ত তোমার স্বামী ও সন্তানকে ছাড়ব না। জিন সর্দারের কথা আয়শা পরিবার অনুরোধ করে বললেন, এরকম করবে না সর্দার। আমি আমার স্বামী ও সন্তানকে অনেক ভালোবাসি। ওদের কোনো খোঁজ না পেয়ে আমি অনেক চিন্তায় আছি। দয়া করে ওদের আমার সামনে নিয়ে আসুন আর ছেড়ে দিন। আয়শার কথায় পাশে থাকা ওই চারজন জিন হাসতে হাসতে বলল, আয়শা পরে এখন অনুরোধ করিস কেন? কোথায় গেল তোর শক্তি, যে শক্তির ফলে আমাদের আঘাত করেছিলি? সর্দার, আপনি আগে ওর ছেলেকে শাস্তি দিন, নইলে মেরে ফেলার আদেশ দিন, তারপর আয়শা পরীর বিচার করুন। ওই জিনদের কথায় আয়শা রেগে গিয়ে বললেন, এই সাবধান, এরকম কথা মুখে আনবি না, নইলে এখানেই শেষ করে দেব তোদের। তখন জিনগুলো রেগে গিয়ে বললেন, কি আমাদের রাজ্যে এসে আমাদের জিন সর্দারের সামনে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিস? কথাটা বলে চারজন জিন আয়শা পরীকে আঘাত করতে আসলে আয়শা সেকেন্ডে ওদের মধ্যে একটা জিনকে মেরে ফেললেন। জিনটাকে মেরে ফেলায় জিন সর্দার রেগে গিয়ে বললেন, আয়শা পরী, কি করলা? আমার সামনে আমার রাজ্য জিনকে হত্যা করলা। তোমার কঠিন বিচার হবে, সাথে তোমার স্বামী ও সন্তানেরও। জিন সর্দারের কথায় আয়শা পরী সর্দারের দিকে তাকিয়ে রেগে গিয়ে বললেন, সর্দার, আপনাকে সম্মান করি, এই জন্য মাথায় উঠে বসবেন না। আমি আয়শা পরী। কি আয়শা পরী? আমার সাথে বিনা কারণে শত্রুতা করতে আসবি না। আমার স্বামী ও সন্তান এখনই ছেড়ে দিন, নইলে সর্দার মর্দার কাউকে মানব না, শেষ করে দিব সবাইকে। আয়শা পরীর কথায় সেই তিনজন জিন সর্দারকে বললেন, সর্দার, আয়শা পরী আপনার কথা শুনবে না, ওর বিচার আমরাই করব। এই বলে আয়শার দিকে তেড়ে আসলেন সেই জিন। তখন আয়শা রেগে গিয়ে জিনদের আঘাত করতে লাগলেন। আয়শার আঘাতে সেই জিন তিনজন পালানোর সুযোগ পেলেন না, তিনজন মারা গেলেন আয়শার হাতে। এদিকে জিন তিনজনকে মেরে ফেলায় জিন সর্দার তার আশেপাশে থাকা সকল সৈনিককে আদেশ করলেন আয়শাকে হত্যা করতে। জিন সর্দারের আদেশে ওখানে থাকা কয়েকজন সৈন্য আয়শার দিকে তেড়ে আসলে বড় বাবা জিন ও আয়শাপুর ওদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ যুদ্ধ চলার পর আয়শাপুরি ও বড় বাবা জিন সকল সৈন্য জিনদের মেরে ফেললেন। তখন জিন সর্দার রেগে আয়শাপুরীকে আঘাত করে ফেলে দিলেন। আয়শাকে আঘাত করে ফেলে দিয়ে জিন সর্দার বললেন, তুই আমার রাজ্যর অনেক জিনকে হত্যা করেছিস আমার চোখের সামনে, তাই না? আমি তোর সামনে তো ছিল তোর স্বামীকে হত্যা করব। জিন সর্দারের কথায় আয়শা উঠে জিন সর্দারকে এমন জোরে একটা আঘাত করলেন যে জিন সর্দার 20 হাত দূরে গিয়ে পড়ে মারা গেলেন। জিন সর্দার মারা যাওয়ার সাথে সাথে আয়শা দ্রুত সর্দারের লাশের কাছে গিয়ে বললেন, সর্দার, কি হয়েছে আপনার? উঠুন, আমার ছেলে স্বামী কোথায় আছে বলুন, বলুন, কিভাবে ওদের দেখতে পারবো, মুক্ত করতে পারবো? আয়শার কথায় বড় বাবা জিন আয়শাকে বললেন, আয়শা, ওনাকে আর বলে কোনো লাভ নেই, উনি তোমার আঘাতে মারা গেছে। কিন্তু বড় বাবা, আমি রাগের মাথা আঘাত করেছি, উনি যে মারা যাবে ভাবতে পারি না, এখন কি হবে? নিশাদ ও আমার ছেলে কোথায় আছে? এই জিন সর্দার ছাড়া তো কেউ বলতে পারবে না। এখন তো ওনার প্রাসাদের কোনো জিনও নেই, প্রাসাদের সব সৈন্য জিন তো মেরে ফেলেছে আমি।
আয়শাপুরীর কথায় বড় বাবা জিন ও আয়শা সেখানে আমাকে ও ইয়ামিনকে খুঁজতে লাগলেন। আয়শাপুরী ও বড় বাবা জিন আমাদের না দেখলেও আমি ও ইয়ামিন ওদের দেখতে পাচ্ছি। আমরা একটা খাঁচায় বন্দি। আমি আয়শাকে দেখে চিৎকার করে ডাকছি, আয়শা আমি এখানে, এদিকে দেখো। বড় বাবা আমি এখানে, দেখো এদিকে। আমরা এক খাঁচায় বন্দি, কিন্তু আয়শাপুরী ও বড় বাবা জিন আমাদের দেখতেই পাচ্ছিল না, কারণ আমাদের হাতে জিন সর্দারের পরানো আংটি ছিল। কি একটা ঝামেলা! আমাদের দেখতে না পেরে আয়শাপুরী কান্না করতে করতে বললেন, নিশাত তোমরা কোথায়? আমি তোমাদের খুঁজে না পেলে তো তোমরা মারা যাবা। আয়শার কথায় বড় বাবা জিন বলবে কি বলবে বুঝতে পারছেন না। এদিকে তখন আয়শা বলল, বড় বাবা আমি সালাম দাদুকে এখানে নিয়ে আসি। সালাম দাদু তো মানুষ, কি জানি উনি আসলে নিশাদের খোঁজ পেতে পারে। কথাটা বলে আয়শা সালাম দাদুকে সেখানে নিয়ে আসলেন, কিন্তু এতেও কোনো লাভ হলো না। সালাম দাদু ও খুঁজে পেল না আমাদেরকে। ওরা আমাদের ও ইয়ামিনকে খুঁজছে। এদিকে আমি ডাকছি সালাম দাদু, আমি ও ইয়ামিন এইদিকে এই খাঁচার ভেতরে, এইদিকে তাকাও, এদিকে এদিকে দেখো। কিন্তু আমার কথা ওরা কোনো উত্তর দিলেন না, আমার দিকে তাকালেনও না। ওরা আমাকে দেখতেই পারছে না। আমাকে না পেয়ে আয়শাপুরী, সালাম দাদু ও বড় বাবা জিন সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়ায় আমি ও ইয়ামিন সেই খাঁচার ভেতরে বসে রইলাম। ওইদিকে আমাদের এখান থেকে আয়শাপুরী, বড় বাবা জিন ওরা চলে গেলেন সালাম দাদুর বাড়িতে। সেখানে যাবার পর আয়শা বললেন, দাদু এখন কি করব? নিশাদ ও ইয়ামিন যে কোথায় বন্দি আছে জানি না। ওরা এভাবে বন্দি থাকলে তো খেতে না পেরে মারা যাবে। যেভাবে হোক ওদের মুক্ত করতে হবে। আয়শার কথায় সালাম দাদু বললেন, সেটা তো অবশ্যই, কিন্তু ওরা কোথায় আছে, কিভাবে আছে, এটাই তো জানতে হবে। আমরা কি কারণে ওদের দেখতে পারি না, ওদের কোনো খোঁজ পাই না, এই কারণটা জানতে হবে। দাদুর কথায় আয়শাপুরী, ফাতেমাপুরী ও ফাতেমাপুরী স্বামীকে ডাকলেন। ফাতেমাপুরীও তার স্বামীকে ডাকার কারণে কিছুক্ষণ পর ওরা আসলেন। ফাতেমাপুরীও তার স্বামী আসায় আয়শা মন খারাপ করে সব ঘটনা খুলে বললেন। সব শুনে ফাতেমাপুরীও তার স্বামী তাদের মতো করে খোঁজ নিলেন, কিন্তু এতে আমাদের কোনো খোঁজ পেলেন না। ফাতেমাপুরী ও তার স্বামী আমাদের খোঁজ না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে আসলেন। ওরা ব্যর্থ হয়ে ফিরে আসায় আয়শা আরও চিন্তায় পড়ে গেলেন। সবাই কিছু করতে না পারে আয়শা শেষমেশ সাজ্জাদ জিনকে ডাকার কথা চিন্তা করলেন। সাজ্জাদ জিনের দাদু অনেক বয়স্ক, তথ্য সংগ্রহকারী একজন অভিজ্ঞ জিন। এই সাজ্জাদ জিনের দাদু বলতে পারবে আমাদের ও ইয়ামিনকে ওরা কিভাবে দেখতে পারবে, উদ্ধার করতে পারবে। এসব ভেবে আয়শা সাজ্জাদ জিনকে ডাকতে যাবে, এমন সময় আয়শাকে অবাক করে দিয়ে সাজ্জাদ জিন ওখানে চলে আসেন। সাজ্জাদ জিনকে দেখে আয়শা বললেন, আরে সাজ্জাদ ভাই আপনি, আমি তো এখনই আপনাকে স্মরণ করে ডাকতে চাইলাম, আমি ডাকার আগে আপনি চলে আসলেন। সাজ্জাদ ভাই আপনার দাদুর সাহায্য লাগবে, একটা কঠিন তথ্য আমাদের দিতে হবে। আয়শা কথায় সাজ্জাদ জিন বললেন, আমার দাদু সাহায্য লাগবে বুঝলাম, কিন্তু আমার দাদু এখন বিপদে পড়ে আছে, অনেক আগে সাহায্য করুন। দাদু সাহায্য করে মুক্ত করে নিয়ে আসতে হবে আগে, তারপর দাদু আপনাদের সাহায্য করবে। সাজ্জাদ জিনের কথায় আয়শা অবাক হয়ে বললেন, কি হচ্ছে দাদুর? আপনাদের উনি কি কোনো বিপদে পড়েছেন? কোথায় আছেন উনি? আয়শাপুরীর কথায় সাজ্জাদ জিন বললেন, এর অন্য একটা গোত্রে বন্দি আছে আমার দাদু। দুদিন আগে একদল জিন আসে দাদুর কাছে। ওদের মধ্যে যে সর্দারের নাম শঙ্কর, তো সেই শঙ্কর জিন তার অনুগত জিনদের নিয়ে এসে দাদুকে বলেন, আমার একটা তথ্য লাগবে, আমাকে একটা খবর এনে দিন। ওই শঙ্কর জিনের কথায় দাদু জিজ্ঞাসা করলে শঙ্কর জিন বলেন, আমার রাজ্যের যে সর্দার জিন, আমি ওখানে বিরুদ্ধে কাজ করি। ওনার বিশেষ ধরনের একটা শক্তিশালী তলোয়ার আছে, ওই তলোয়ারের শক্তি অনেক। আমার ওই তলোয়ারটা লাগবে, কিন্তু আমি সহ আমার অনুগত কোনো জিন ওই তলোয়ারটা খুঁজে পাচ্ছি না। জিন সর্দার যে তলোয়ারটা কোথায় লুকিয়ে রেখেছে এটা জানি না, আপনি গোপন তথ্যটা আমাকে এনে দিন, ওই তলোয়ারটা কোথায় আছে। শঙ্কর জিনের কথায় আমার দাদু বুঝতে পারেন শঙ্কর ভালো না, শঙ্কর জিন খারাপ। ও যদি ওই জিন সর্দারের লুকিয়ে রাখা তলোয়ারটা পেয়ে যায়, তাহলে সেই রাজ্যর সকল জিনদের হত্যা করে সে হবে ওই রাজ্যর সর্দার। দাদু সবকিছু জানার পর শঙ্কর জিনকে না করে দেন। দাদু না করে দেয়ায় সেই শঙ্কর জিন ও তার অনুগত জিনেরা দাদুকে ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন। দাদুকে আটকে রেখে বলেন, যতদিন না ওই তলোয়ারের খোঁজ আমাকে বলবেন ততদিন আপনাকে ছাড়ব না। এই বলে দাদুকে আটকে রাখেন সেই শঙ্কর নামে জিনটা। আমার দাদু শঙ্করের হাতে বন্দি হওয়ায় আমি আপনাদের কাছে আসলাম সাহায্য চাইতে। সাজ্জাদ জিনের কথা এসে পড়ে বললেন, সাজ্জাদ ভাই আপনার দাদুর কাছে এর আগে অনেক সাহায্য নিয়েছিলাম। এই বিপদের সময় যদি আপনার দাদুকে সাহায্য না করি, তাহলে তো নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। আমি অবশ্যই আপনার দাদুকে সাহায্য করব, আমাকে সাহায্য করবে এরা সবাই। সাজ্জাদ ভাই আমার স্বামী ও সন্তান বিপদে আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার দাদুকে মুক্ত করে ওনার কাছে তথ্য নিব, তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। আপনি এখনই আমাকে সেই শঙ্কর জিনের কাছে বা তার রাজ্যে নিয়ে চলুন। আয়শাপুরীর কথায় সাজ্জাদ জিন আয়শাপুরী, বড় বাবা জিন ও ফাতেমাপুরীকে নিয়ে চলে গেলেন শঙ্কর জিনের রাজ্যে। শঙ্কর জিনের কাছে গিয়ে আয়শাপুরী দেখলেন শঙ্কর অনেক ভয়ঙ্কর দেখতে একটা জিন, তার প্রাসাদে অনেক অনুগত জিন।
ওদিকে আয়শাপুরীকে দেখে শঙ্কর বললেন, তোমরা কোন গোত্রের? আমার প্রাসাদে কি কাজ? তখন আয়েশা সাজ্জাদ জিনের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওর দাদুকে আপনি বন্দি করে রাখছেন কেন? ওনাকে আমার দরকার আছে। আপনি অন্যায়ভাবে ওনাকে আটকে রাখতে পারেন না, ওনাকে ছেড়ে দিন। আয়েশা শঙ্করের জিন বলতে থাকলেন, আমি তো ওনাকে ইচ্ছে করে আটকে রাখিনি, ওনাকে একটা তথ্য আনার জন্য বলেছিলাম, উনি শুধু আমাকে জেনে বলুক আমাদের এই রাজ্য জিন সর্দারের তলোয়ারটা কোথায়। উনি এই তথ্যটা আমাকে এনে দিতে পারলে আমি ওনাকে ছেড়ে দেব। তখন আয়েশা বললেন, আপনি নিজের ক্ষমতা দেখে অন্যায়ভাবে এই রাজ্য জিনের উপর হামলা করে ওনাকে দুর্বল করে দিয়েছেন। ওনার লুকিয়ে রাখা তলোয়ারটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার শক্তি অনেক বেড়ে যাবে। তবে এই রাজ্য জিন সর্দার সহ অনেক জিনকে মরতে হবে আপনার হাতে। আপনি অপরাধ করবেন বলে সাজ্জাদ জিনের দাদু আপনাকে সাহায্য করেনি, আপনি ওকে ছেড়ে দিন। আয়েশার কথায় শঙ্কর জিন হাসতে হাসতে বলল, তুই কি আমাকে হুকুম করার? এখানে আমার নিয়মে আমার বাইরের কথায় সবাই চলে, আমার কথায় সবাই চলে। আমি ওর দাদুকে ছাড়বো না মানে তুই কি করবি আমার? শঙ্করজিনের কথা এসে পড়ি শঙ্করজিনের কাছে গিয়ে আস্তে করে বললেন, আমি তোর কি করব জানিস? তোর কলিজা টেনে বের করে সবার সামনে চিবিয়ে খাবো। হাতে সময় বেশি নিয়ে যা বলছি তাই কর। সাজাজিনের দাদুকে ছেড়ে দিয়ে 1 মিনিটের মধ্যে। আয়েশাপুরীর কথায় শঙ্করজিন রেগে তার চেহারা ভয়ঙ্কর করে তার রাজ্যের সকল জিনদের হুকুম করেন আয়েশাপুরী সহ সবাইকে মেরে ফেলতে। শঙ্করজিনের কথায় তার অনুগত সকল জিনেরা আয়েশাপুরী ও ফাতেমাপুরী, বড় বাবা জিন, সাজ্জাদ জিন এদের সাথে যুদ্ধ শুরু করে। কিন্তু আয়েশাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন, সাজ্জাদ জিন এদের সাথে ওরা পেরে ওঠে না। সবাইকে ধরে মারতে থাকেন আয়েশাপুরী, ফাতেমাপুরী, বড় বাবা জিন। এভাবে কিছুক্ষণ পর অনেক জিন আহত হয়ে পড়ে রইলেন। তখন আয়েশা অন্য কাউকে না ধরে সেই শঙ্করজিনকে ধরে আঘাত করতে লাগলেন। আয়েশা শঙ্করজিনকে আঘাত করার সময় ওদিকে শঙ্করের অনুগত কয়েকটা জিন গিয়ে সাজ্জাদ জিনের দাদুকে আঘাত করে, যার ফলে সাজ্জাদ জিনের আহত হয়ে পড়েন সেখান থেকে। এই দৃশ্য দেখে আয়েশাপুরী রেগে শঙ্করজিন সহ সেখানে থাকা সকল জিনদের মেরে ফেলে। সবাইকে মেরে ফেলার পর আয়েশা ও সাজ্জাদ জিন দ্রুত সাজ্জাদ জিনের দাদুর কাছে যান। ওনার কাছে গিয়ে দেখেন সাজ্জাদ জিনের দাদু হুঁশ হারিয়ে পড়ে আছে। এই দৃশ্য দেখে ওনাকে নিয়ে দ্রুত জিনের হেকিমের কাছে নিয়ে যাওয়া হয়। হেকিমের কাছে যাবার পর আয়েশাপুরী হেকিমকে বলেন, আপনি তাড়াতাড়ি এনাকে সুস্থ করার ব্যবস্থা করুন, এনাকে দিয়ে আমার তথ্য জানতে হবে, তাড়াতাড়ি করুন। আমার স্বামী সন্তান এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। এদিকে ইয়ামিন কয়েক ঘন্টা থেকে সে খাঁচার মধ্যে বন্দি। আমাদের আশেপাশে কেউ নেই। ইয়ামিনের খিদে লাগায় অনেক কান্না করছে, আমার গলা শুকিয়ে গেছে চিৎকার করতে করতে। এইভাবে থাকলে তাই কয়েক ঘন্টার মধ্যে আমরা মারা যাব। আমি ইয়ামিনকে জড়িয়ে ধরে আল্লাহর নাম নিচ্ছি। এদিকে হেকিম সাজ্জাদ জিনকে দিনের দাদুকে দেখার পর ওনারা চিকিৎসা করান। এরপর প্রায় 2 ঘন্টা পর সাজ্জাদ জিনের দাদুর হুঁশ আসে। তখন আয়েশাপুরী বললেন, আপনি ঠিক আছেন? এখন কি কিছুটা ভালো লাগছে? আয়েশার কথায় সাজ্জাদ জিন বললেন, দাদু এখন কেমন লাগছে? তোমার কোনো ভয় নেই? আয়েশাপুরী সহ এরা শঙ্কর জিনের হাত থেকে তোমাকে মুক্ত করে নিয়ে আসছে। দাদু তোমার শরীর খারাপ, তবুও একটু কথা বলতে হচ্ছে। আয়েশাপুরী অনেক বিপদে আছে, ওনার একটা তথ্য লাগবে জরুরি, তুমি কি পারবে এখন তথ্য নিয়ে আসতে? সাজ্জাদ জিনের কথায় ওর দাদু বললেন, আমার শরীর এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আয়েশাপুরী আমাকে সাহায্য করেছে, আমি ওকে সাহায্য করবো, তা না কি হয়? তোমরা এখান থেকে সালাম কবিরাজের বাড়িতে চলে যাও, আমি তথ্য নিয়ে ওখানেই আসছি। কথাটা বলে সাজ্জাদ জিনের দাদু বাতাসে মিশে যান। উনি চলে যাবার পর আয়েশাপুরী সহ সবাই চলে আসে সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে আসার পর সবাই অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাবার পর সাজ্জাদ জিনের দাদু তথ্য নিয়ে চলে আসে। তখন সবাই আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করেন কোনো তথ্য নিয়ে আসতে পারছে কিনা। সবার কথায় জবাবে সাজ্জাদ জিনের দাদু বলেন, চিন্তা করবেন না, আমি আলহামদুলিল্লাহ তথ্য নিয়ে আসতে পেরেছি। আয়েশাপুরী শোনো, তুমি পানির নিচের সেই জিন সর্দারকে মেরে ফেলেছ, মনে আছে? সেই পানির নিচের জিন রাজ্যে মহিউদ্দিন নামে একজন ভালো জিন আছে। উনি খুব ভালো, সবসময় নামাজ কালাম নিয়ে থাকেন, কিন্তু উনি অন্ধ চোখে দেখতে পান না। উনি অন্ধ হলেও ওনার অনেক রকম ক্ষমতা আছে। হয়তো আল্লাহ ওনার মাঝে বিশেষ এই ক্ষমতা দিয়েছেন। ওই অন্ধ জিনটার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে ওনাকে অনুরোধ করবা। আশা করি তোমার অনুরোধে উনি তোমাদের সাহায্য করবে। তোমরা আর দেরি করো না, এখনই চলে যাও পানি নিচের ওই মহিউদ্দিন জিনটার কাছে। কথাটা বলে সবার কাছে বিদায় নিয়ে সাজ্জাদ জিনের দাদু চলে গেলেন। এদিকে তখন আয়েশাপুরী, সালাম দাদু, বড় বাবা জিন ও ফাতেমাপুরী এরা চলে গেলেন পানি নিচের সেই মহিউদ্দিন জিনটার কাছে। সবাই ওনার কাছে যাবার পর আয়েশাপুরী সেই জিনটাকে সালাম দিলেন। আয়েশাপুরী সালামের উত্তর দিয়ে ওই অন্ধ জিনটা বললেন, তোমরা কি চাও? তখন আয়েশাপুরী ওনাকে পুরো ঘটনা বলে কান্না করতে লাগলেন। আয়েশাপুরী কান্না করতে করতে বললেন, আমার স্বামী সন্তান অনেক বিপদে আছে, আমাকে সাহায্য করুন।
আয়েশাপুরীর কথায় ও কান্না করতে শুনে সেই অন্ধজিন বললেন, কান্না করো না, আমি জানি আমাদের রাজ্যর জিন সর্দার ভালো ছিল না, উনি অনেক মায়া জাদু জানতেন। আচ্ছা, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো যে জায়গায় জিন সর্দারকে আঘাত করে হত্যা করেছিলাম। ওনার কথায় আয়েশাপুরী সহ সবাই ওনাকে নিয়ে সেই জায়গায় আসে। সে জায়গায় আসার পর সেই অন্ধজিনটা বলেন, আমাকে একা ছেড়ে দাও, শোনো, আমি এখনই জায়গায় আশেপাশে একা ঘুরবো। আমি ঘুরতে ঘুরতে যেই জায়গায় গিয়ে দাঁড়াবো সেই জায়গায় তোমাদের আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জামজমের পানি ছিটিয়ে দিবা। জামজমের পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে একটা খাঁচা দেখতে পারবা, সেই খাঁচার ভেতরে বন্দি থাকবে তোমার স্বামী ও সন্তান। সে জিনের কথায় আয়েশাপুরী সালাম দাদুর দিকে তাকালে সালাম দাদু বললেন, আমার কাছে জমজমের পানি আছে, চিন্তা করো না। কথাটা বলে ওরা রাজি হয়ে সেই অন্ধ জিনটাকে বললেন, আপনি হাঁটুন। তখন সেই অন্ধ জিনটা সেখানে এদিক সেদিক হাঁটতে লাগলেন। এদিক সেদিক হাঁটার সময় উনি হঠাৎ একটা জায়গায় গিয়ে থমকে গেলেন। আর তখনই সালাম দাদু ওনার কাছাকাছি গিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বললে ওখানে জমজমের পানি ছিটে দিলেন। সালাম দাদু পানি ছিটে দেওয়ার পর মায়া জাদু কেটে গিয়ে আয়েশাপুরী সহ সবাই দেখতে পেলেন আমি ও ইয়ামিনকে আমরা সেই খাঁচার ভিতরে বন্দি ছিলাম, কিন্তু বেহুশ হওয়ার অবস্থায় আমি ও ইয়ামিন আয়েশাপুরী অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বেহুশ হয়ে পড়ি। আমার খাঁচার ভিতরে বন্দি বেহুশ হওয়া অবস্থায় দেখে আয়েশা কান্না করতে থাকে। তখন সেই অন্ধজিনটা বলেন, জমজমের পানি খাঁচার উপর ছিটিয়ে দিলে খাঁচাটা অদৃশ্য হয়ে যাবে। তখন সালাম দাদু আবারও জমজমের পানি খাঁচার উপরে ছিটিয়ে দিলে সেই খাঁচাটা অদৃশ্য হয়ে যায়। তখন আয়েশাপুরী আমাকে ও ইয়ামিনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে তখন সে অন্ধজিনটা বলেন, আয়েশাপুরী, তোমার স্বামী ও সন্তানের হাতে যে আংটি আছে ওগুলোতে তোমার হাত চুড়িটা লাগিয়ে দাও। তোমার হাতের চুড়ির স্পর্শ লাগলে ওদের হাত থেকে আংটিটা খুলে পড়বে। অন্ধজিনটার কথায় আয়েশাপুরী তাই করলেন। ওর হাতের চুড়িটা আমার ও ইয়ামিনের হাতের আংটিতে স্পর্শ করলে আমাদের আংটিটা ভেঙে চুরে পড়ে যায়। তখন আয়েশাপুরী সেই বৃদ্ধাকে অনেক অনেক ধন্যবাদ জানায় আর বলে, কখন আমার সাহায্য লাগলে বলবেন, চেষ্টা করবো আল্লাহর রহমতে সাহায্য করার। কথাটা বলে সেই অন্ধ জিনটা কাছে বিদায় নিয়ে ওনাকে ওনার প্রাসাদে রেখে আমাকে ইয়ামিনকে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসে আয়েশাপুরী। আমাকে বাড়িতে নিয়ে আসার পর বাবা মা আমাকে ইয়ামিনকে বেহুশ অবস্থায় দেখে তো কান্না করতে থাকে। মা বাবার কান্না দেখে সালাম দাদু মা বাবাকে সাহস দিয়ে বলে, চিন্তা করবেন না, আল্লাহর রহমতে কিছু হবে না। ওদের এই বলে সালাম দাদু আমাদের হুঁশ ফেরানোর চেষ্টা করলেন। এর ঠিক কিছুক্ষণ পর আমারও ইয়ামিনের হুঁশ ফেরে। আমারও ইয়ামিনের হুঁশ ফেরার পর ইয়ামিন কান্না করতে থাকে। তখন আমি বলি, পানি, ইয়ামিনও আমাকে পানি দাও। আমার কথায় মা তাড়াতাড়ি করে ইয়ামিনও আমাকে পানি খাইয়ে দিলেন। আমাদের পানি খাওয়ানোর পর একটু পর আমরা দুজনেই স্বাভাবিক হই। তখন আয়েশাপুরী ইয়ামিনকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমাদের স্বাভাবিক হতে দেখে খুশি হয়ে সবার কাছে বিদায় নিয়ে চলে যাই ফাতেমাপুরী, বড় বাবা জিন ও সালাম দাদু। এই ঘটনার পর আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। আমরা সুস্থ আছি, আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশাপুরীর এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প সবসময় পেতে হলে আমাদের চ্যানেল কালো রাত 24 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো গল্প বা আয়েশাপুরীর গল্প আপলোড হলেই আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।